বিয়ে করবে না বলে ৫ বছর আগে বিয়ের দিন পালিয়ে যাওয়া লোকটার সাথেই আজ বিয়ে হলো হায়ার। ভাগ্য তাকে এই লোকের সাথেই যে জুড়ে রেখেছিল সেটা হায়া ক্ষুরাক্ষরেও টের পায়নি। অতীতে ভরা আসরে প্রত্যাখ্যান করার মাধ্যমে লোকটি হায়াকে যে অপমান করেছিল আজ তার চেয়েও দ্বিগুণ অপমানিত বোধ করল সে। সেদিন তো পুরো পরিবারকে নিজের পাশে পেয়েছিল, কিন্তু আজ কেউ নেই হায়ার পাশে। পুরো পৃথিবীতে নিজেকে একটা ছোট্ট বিন্দুর মতো সম্পূর্ণ একা লাগছে। মাথায় কারো স্নেহের স্পর্শ পেয়ে চোখ তুলে তাকায়, দেখতে পায় লোকটি আর কেউ না, তার মামা, যিনি কিনা কিছুক্ষণ আগে হায়ার শ্বশুর মশাই হিসেবেও স্বীকৃতি পেয়েছে। বাবাই আর ভাইদের পর তার ভালো লাগার একটা পুরুষ মানুষ হলো এই মামা। হায়ার শ্বশুর মানে আবরার মির্জা হায়ার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, আম্মা যান, এখন তো যাওয়ার সময় হয়ে গেছে। পুরনো ঠিকানায় নতুন পরিচয় নিয়ে যেতে আপনি প্রস্তুত তো, নাকি আজ থাকবে? নিজের বাবার এমন বিটকেল মার্কা কথা শুনে আশিয়ানের চোখ কপালে উঠে যায়। বিয়ে করা বউকে নাকি রেখে যাবে আশিয়ান। কৌশিক কালেও এহেন কাজ করবে না আশিয়ান। লাগলে সে নিজেও থেকে যাবে তার বউয়ের সাথে। কত কাঠখড় পুড়িয়ে সেই বিয়ে করতে পেরেছে তা শুধু উপরওয়ালা আশিয়ান আর তার বেস্ট ফ্রেন্ডই জানে। আশিয়ান নিজেই অস্থিরতাকে নিজের মধ্যে চেপে রেখে কণ্ঠে গাম্ভীর্যতা নিয়ে এসে বলে, আমি যেখানে যাব আমার বউ সেখানেই যাবে। বউ ছাড়া আমি এক কদমও নড়ছি না, কথাটা বলে রাখলাম। আবরার চোখ গরম করে আশিয়ানের দিকে তাকায়। অসভ্য বাদর ছেলেতে 1 ঘন্টাও হয়নি বিয়ে করেছে, এর মধ্যে বউয়ের জন্য পাগল হয়ে উঠেছে। এটা কি তার সন্তান? আবরারের তো মাঝে মধ্যে সন্দেহ হয় ছেলেটাকে নিয়ে। মনে হয় আশিয়ান জন্মানোর পর হসপিটাল কারোর সাথে পাল্টাপাল্টি হয়ে গিয়েছে। আবরার রেগে চিবিয়ে চিবিয়ে বলে, তোমার কাছে কেউ মতামত জানতে চায়নি, দয়া করে ফালতু বকবক করা বন্ধ করো। এর মধ্যে হানিয়া ভাই আর মেয়ের কাছে এগিয়ে আসে, নরম গলায় শুধায়, ভাই, ওরা দুজন এর বাড়িতেই না হয় থাকুক, আজ কাল পরশু ও বাড়িতে যা। হানিয়া পুরো কথা শেষ করতে পারে না, এর আগে হায়া বলে ওঠে, ভালো বাবাই, গাড়ি বের করতে বলো, আমি আজ এক্ষুনি বিদায় নিতে চাই এই বাড়ি থেকে। মেয়ের এমন কাচ কাচ গলায় বলা কথায় জাবিয়ান হানিয়া দুজনই আহত হয়, কিন্তু তারা জানে তাদের থেকেও বেশি আহত যে তাদের মেয়ে হয়েছে এই বিয়ে করার মাধ্যমে। হায়ার ব্যক্তিত্বের সাথে আজকের এই ঘটনা কিছুতেই যায় না, কিন্তু তাদেরও তো কিছু করার ছিল না। একটা মেয়ে যদি দুবার বিয়ে ভেঙে যায়, এই সমাজ তো সেই মেয়েকে বাঁচতে দেবে না। জাবিয়ান এগিয়ে আসে মেয়েকে বোঝানোর জন্য। তখনই হায়া তড়াক করে বসে থেকে উঠে দাঁড়ায়। তাকে দাঁড়াতে দেখে আশিয়ানও দাঁড়িয়ে যায়। আপাতত সে তার বউয়ের বাধ্যগত ভেড়া, থুকু বাধ্যগত স্বামী। বউটা যে নিজের অজান্তে আশিয়ানকে খুশি করে দিয়েছে। আবরারের সামনে এসে বলে, চলো ভালো বাবাই। কথাটা বলে নিজেই আগে আগে হাঁটা শুরু করে। তার পেছন পেছন বাকি সবাই আসতে থাকে। হায়ার বিয়ের অ্যারেঞ্জমেন্টটা শহরের এক নামি দামি হোটেলে করা হয়েছিল। হায়া হোটেল থেকে বের হয়ে এসে গাড়িতে বসবে, তখনই পেছন থেকে একটা পুরুষালী কণ্ঠে ডাক শোনা যায়। লোকটি বলে, পুতুল, আমার কাছ থেকে বিদায় নিবি না? হায়া দাঁড়িয়ে পড়ে, ঘাড় ঘুরিয়ে পেছন ফিরে তাকাতে দেখতে পায় তার ছোট 2 ভাইকে। 2 ভাইয়ের আদরের দুলালি সে। আজ এমন বাজেভাবে বিয়েটা হওয়ায় সে কারো থেকে বিদায় না নিয়ে চলে যাচ্ছিল হায়া, কিন্তু এখন সে কিছুতেই আর মুখ ফিরিয়ে চলে যেতে পারবে না। হায়া এগিয়ে এসে তার ছোট দা ভাই জাইনকে জড়িয়ে ধরে। জাইনও বোনকে আগলে নেয় পরম মমতায়। ভাইকে জড়িয়ে ধরে ভায়া নিজেকে কন্ট্রোল করতে পারে না। ভাইকে জড়িয়ে ধরে হায়া নিজেকে আর কন্ট্রোল করতে পারে না। ভাইয়ের বুকে মাথা রেখে শব্দ করে কেঁদে দেয়। জাইনের চোখেও অল্প বিস্তর অশ্রুদের আগমন ঘটেছে, কিন্তু পুরুষ মানুষ বলে শব্দ করে কাঁদতে পারছে না। কন্যা বিদায় 4টেখানে কথা না। জন্ম হলো এক ঘরে, জীবনের অর্ধেক সময় সেই ঘরে কাটিয়ে দিয়ে হুট করে অন্য ঘরে চলে যাওয়ায় এই রীতি বহুদিনের পুরনো। সকলের চোখে অশ্রুদের আনাগোনা চলছে। আশিয়ান করুণ চোখে হায়ার দিকে তাকিয়ে আছে। জাবিয়ান আর হানিয়া এগিয়ে আসে। জাবিয়ান মেয়ের মাথায় হাত রেখে ডেকে উঠলে হায়ার রাগটাকে কিছুক্ষণের জন্য এক সাইডে রেখে বাবার বুকে আছড়ে পড়ে। বাবার কাছে এসে যেন তার কান্নার বেগ আরও বেড়ে গিয়েছে। হায়া তার বাবাকে ভীষণ ভালোবাসে, এতটা ভালোবাসে সে আর কাউকে বাসে না। জাবিয়ানও মেয়ে অন্তপ্রাণ। মাকেও কিছুক্ষণ ধরে বিদায় নেয় হায়া তার কাছে থেকে। পর্যায়ক্রমে দাদু আর ছোট দাদিমার থেকেও বিদায় নেয় হায়া। সকলে নিজেদের চোখের পানিতে বুক ভাসিয়ে দিচ্ছে। রাত বাড়তে থাকায় আবরা তাদের যাওয়ার জন্য তাড়া দেয়।
জাবিয়ান হায়ার হাতটা আশিয়ানের হাতে তুলে দিয়ে অশ্রুসিক্ত চোখ নিয়ে ধরা গলায় বলে, তুমি তো জানোই আমার মেয়েটা কতটা শখের। আমার শখের আজ তোমার হাতে তুলে দিচ্ছি বউ আশা নিয়ে। অতীতের কথা ভুলে গিয়ে নতুন করে সবটা শুরু করো। ভাগ্য সবাইকে দ্বিতীয়বারের সুযোগ দেয় না, কিন্তু আমি আর তুমি সেই সুযোগটা পেয়েছি আর পাচ্ছ। তুমি বুদ্ধিমান ছেলে, সুযোগের সদ্ব্যবহার কিভাবে করতে হয় জানো আশা করি। আশিয়ান হায়ার হাতটা শক্ত করে ধরে জাবিয়ানকে ভরসা দিয়ে বলে, আশা ভঙ্গ করব না, কথা দিলাম। শেষবার ভরসা করে দেখতে পারো বাবাই। জাবিয়ান মেয়ের কপালে স্নেহের পরশ দিয়ে কিছুটা পেছনে চলে যায়। হায়া গাড়িতে উঠার আগে শেষবারের মতো পেছনে ফিরে অভিমান কণ্ঠে বলে, নিজেকে আজ সবচেয়ে বড় বোঝা মনে হচ্ছে। দুবার একই কাজ করা হলো, অথচ আমার থেকে জিজ্ঞেসটা পর্যন্ত করা হয়নি। অনুমতি তো দূরের কথা, এবার তো একেবারে ধরে বেঁধে বিয়েই দিয়ে দিল। বড় দাবাই থাকলে এমনটা কখনোই হতে দিত না। কথাটা বলে হায়া গাড়িতে উঠে বসে। জায়ান বোনের বিয়েতে উপস্থিত ছিল না। হঠাৎই হাসপাতালে একটা ইমার্জেন্সি এসে পড়ায় সেই যে সকালে বাসা থেকে বের হয়েছে এখনো আসেনি। আসেন জাইনের সাথে একবার ম্যানলি হাঁক করে সেও গাড়িতে চড়ে যায়। আবরার তাদের পেছনে গাড়িতে স্ত্রী সহ উঠে পড়ে। মিনিট খানেকের মধ্যে দুটো গাড়ি রওনা হয় তাদের গন্তব্যের উদ্দেশ্যে। গাড়ি ছাড়ার সাথে সাথে হানিয়া প্রচণ্ড কান্নায় ভেঙে পড়লে জাবিয়ান তাকে নিজের সাথে আগলে নেয়। হায়া গাড়ির সাইড মিররে মায়ের কান্না দেখতে পায়। তার ভেতর থেকেও কান্না ঠেলে বের হয়ে আসতে চাইছে, কিন্তু হায়া দাঁতে দাঁত চেপে নিজের কান্না সংবরণ করছে। তাদের গাড়ি আস্তে আস্তে কমিউনিটি সেন্টারের বাইরে এসে মেন রোডে উঠে আসে। কঠিনভাবে আসা কান্নাকে আটকানোর কারণে হায়া এখন ফোঁপাচ্ছে। তার ফোঁপানোর আওয়াজ আশিয়ানো শুনতে পায়। সে ঘাড় ঘুরিয়ে হায়ার দিকে তাকালে দেখতে পায় হায়া গাড়ির সিটে গা এলিয়ে দিয়ে নিজের ঠোঁট কামড়ে ধরে ফোঁপাচ্ছে। গাড়ির ভেতরে জ্বলতে থাকা হালকা লাইটের আলোয় আশার খুব ভালো করে দেখতে পায় হায়ার টকটকে লাল হয়ে যাওয়া নাকটাকে। এই মেয়ে যে তার বাপ ভাইয়ের নুনির পুতুল সেটা সে ভালো করেই জানে। এতদিন বাপ ভাই তাকে তুলু তুলু করে রেখেছিল, এখন তার পালা। বহুত কাঁদিয়েছে, আর না, এবার ভালোবাসার পালা। তার এখন আফসোস হচ্ছে সেই ভুলটা না করলে এতদিনে এই নুনির পুতুল তাকে একটা নুনির পুতুল গিফট করে আরেকটা প্রসেসিংয়ে থাকতো হয়তো। এশিয়ান ড্রাইভারকে গাড়ির লাইটটা অফ করে দিতে বলে। লাইট অফ করা হলে আশিয়ান এগিয়ে এসে হায়ার কাছে হাত বাড়িয়ে তাকে আগলে নিতে চায় নিজের বক্ষে। হঠাৎই তাহার হাতে কারো স্পর্শে হায়া হকচকিয়ে যায়। চোখ খুলে তাকালে আশিয়ানকে দেখতে পায়। হুট করে প্রচণ্ড রাগ তাকে আষ্টপৃষ্টে জড়িয়ে ধরে। আশিয়ানের বাড়ন্ত হাতটা এক প্রকার ছুঁড়ে ফেলে দিয়ে দাঁত কিরমিরিয়ে বলে, দূরে থাকুন। হায়ার এহেন কাজে আশিয়ানের পুরুষালী ইগোতে লাগে। সুন্দর করে বললেই তো হতো, তা না করে এমন দুর্ব্যবহার করার কি ছিল? আশিয়ান নিজের ইগো বজায় রাখতে হায়ার আরেকটু কাছে এসে খপ করে তার কোমর চেপে ধরে নিজের কোলের ওপর বসিয়ে নেয়। তারপর হায়ার মাথাটা নিজের বুকের সাথে চেপে ধরে। হায়া নিজেকে ছাড়ানোর জন্য মুচড়ামুচড়ি করলে আশিয়ান তাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে। হিসিয়ে বলে, সামনে ড্রাইভার আছে, তাই বেশি নড়াচড়া করো না কিন্তু শোনা। পরে আমি কিছু করলে তোমাকে লজ্জা পেতে হবে কিন্তু। আশিয়ান কি মিন করে কথাটা বলেছে হায়ার তা বুঝতে বাকি থাকে না। কথাটা বুঝতে পেরে রাগে তার গা পিত্তি জ্বলে ওঠে। আশিয়ানের বাহু থেকে এত সহজে ছাড়া পাবে না সে। এটা বুঝতে পেরে হায়ার সব শক্তি দিয়ে ধপ করে এক কিল লাগায় আশিয়ানের বুকে। আকস্মিক এমন হামলা আশিয়ান স্তব্ধ হয়ে যায়। ব্যথায় বুকটা অবশ হয়ে আসছে। চোখ বন্ধ করে দাঁতে দাঁত চেপে রেখে ঠেলে বের করে আসতে চাওয়া আর্তনাদকে প্রতিহত করার জন্য। হায়া কিল মেরেও শান্ত হয় না। হায়ার মাথা চেপে রাখা আশিয়ানের হাতটা হালকা ঢিলে হয়ে আসলে হায়া নিজের মুখ এগিয়ে আশিয়ানের কাঁধে করচ করে একটা কামড় দিয়ে ধরে রাখে। নিজের সব রাগ অপমান যেন এই কামড়ের মাধ্যমে উসুল করে নিতে চাচ্ছে। আশিয়ান চোখ মুখ খিচে রেখে সদ্য বিয়ে করা বউয়ের এই ভালোবাসাহীন আদর নিচ্ছে। নিজের মনের কিছুটা ক্ষোভ মিটিয়ে হায়া আশিয়ানের কাঁধ থেকে নিজের দন্ত সরিয়ে আনে। হুট করে সে আশিয়ানের কাঁধে মুখ গুজে শব্দ করে কেঁদে দেয়। কাঁদতে কাঁদতে বলে, কেন আবার ফিরে এসেছেন? আমায় কাঁদানোর জন্য? একবার কাঁদিয়ে অপমান করে মনের খায়েশ মেটেনি? চলে যান আপনি আমার জীবন থেকে। আমার জীবনের জন্য অভিশাপ আপনি। এদিকে আজ আশিয়ান হায়ার অনাকাঙ্ক্ষিত বাসর রাত। একটু ভুল বললাম, বাসর রাতটা হায়ার জন্য কাঙ্ক্ষিত হলেও আশিয়ানের জন্য অনাকাঙ্ক্ষিত। একটু কনফিউজড হয়ে গেলেন তো দুইজনের এই কাঙ্ক্ষিত অনাকাঙ্ক্ষিত কথা শুনে? আচ্ছা, বিষয়টা ক্লিয়ার করছি। আজ হায়ার বিয়ে হওয়ার কথা ছিল তার বাবার বিজনেস পার্টনারের ছেলে ও তার বড় দা ভাইয়ের বন্ধু ফারাবের সাথে।
1 বছর আগে হায়াকে একটি ফ্যামিলি পার্টিতে দেখে ফারাবি হায়ার প্রেমে পড়ে যায়। তার বাবার সাথে জাভিয়ানের বিজনেস রিলেটেড সম্পর্ক থাকায় ফারাবি যখন তার বাবা মাকে নিয়ে হায়ার জন্য বিয়ের প্রস্তাব নিয়ে আসে, তখন বিয়ের কথা এগোতে বেশি সময় লাগে না। ছেলে হিসেবে ফারাবিকে চোখ বন্ধ করে 10-এ 10 দেওয়া যায়। সেই ফারাবি আজ এত বড় একটা কাজ করলো, বিয়ে করতে আসলো না হায়াকে। ভরা বিয়ের আসরে আবার অপমানিত হতে হলো হায়াকে, শুনতে হলো অপয়া চরিত্রহীন অপবাদগুলো। সুন্দর পরিপাটি একটা রুমের বেডে বসে আছে হায়া। রুমটা তার ভীষণ অপছন্দের ব্যক্তিটির। বর্তমানে আশিয়ানের রুমে অবস্থান করছে হায়া। পা দুটো ভাঁজ করে তার উপর হাত রেখে বসে আছে এই অপরূপ নববধূটি। অপেক্ষা করছে তার অনাকাঙ্ক্ষিত বরটির। হায়ার অপেক্ষার পালা বাড়িয়ে দিয়ে রাত 12টায়ও যখন আশিয়ান আসলো না, তখন হায়া বসা থেকে উঠে দাঁড়ায়। পাক্কা 2 ঘন্টা একইভাবে বসে থাকতে থাকতে কোমর লেগে এসেছে। ভারী বের বেনারসিটা 2 হাত দিয়ে উঁচু করে ধরে গুটি গুটি পায়ে হেঁটে চলে আসে আশিয়ানের রুমের লাগোয়া ব্যালকনিতে। সেখানে রাখা কাউচে বসে পড়ে। বিশাল আকাশের দিকে তাকিয়ে ভাবতে থাকে আজ থেকে 5 বছর আগের কথা, যখন কিনা হায়া ছিল তার 5টা চঞ্চল হরিণীর মতো দুরন্ত, বরং তাদের থেকেও একটু বেশি দুষ্ট প্রাণবন্ত। 5 বছর আগের কিছু ঘটনার কারণে আজ এই নিষ্প্রাণ নির্জীব শান্ত হায়ার জন্ম। কি হয়েছিল 5 বছর আগে জানতে চান? তাহলে শুনে আসা যাক সেই ঘটনাগুলো। অতীত। তালুকদার বাড়ি আর মির্জা বাড়ির একমাত্র কন্যা ও সর্বকনিষ্ঠ সন্তান হলো হায়া। সেই হিসেবে জন্মের পর থেকে তাকে এক প্রকার মাথায় রেখে বড় করা হয়েছে। কিছু চাওয়ার আগেই তার বাবা আর ভাইরা তার সামনে এনে হাজিরও করেছে। নানা বাড়িরও আদরের দুলালি সে। তার এত আদর যত্ন মেনে নিতে পারেনি এই 2 বংশের জ্যৈষ্ঠ সন্তান আশিয়ান। সে ছোট থেকেই সকলে প্রায়োরিটি লিস্টের উপরে থেকেছে, যার কারণে হায়া হওয়ার পর আস্তে আস্তে যখন তার আদরের সামান্য ভাগ পড়তে শুরু করলো, তখন সে সেটা মেনে নিতে পারল না। তার অপর 2 ভাই জায়ান জাহিন হওয়ার পরও তার আদর আগের মতোই ছিল। কিন্তু হায়া যেহেতু 2 পরিবারের কনিষ্ঠ সন্তান ছিল, তাই সকলে তাকে একটু বেশি ভালোবাসত আর আদর করত। এছাড়া হায়া ছিল চঞ্চল হরিণী, একদম তার মায়ের মতো। যেই তাকে কোলে নেওয়ার জন্য হাত বাড়িয়ে দিত, হায়া তার কোলেই ঝাঁপ মেরে চলে যেত। রূপেও মাশাআল্লাহ নজর কাড়া সুন্দরী সে। সকলের আদরের হওয়ায় সে একটু বেশি জেদি হিসেবে বড় হয়ে উঠেছে। যা তার চাই সেটা চাই, এবং সেটা তার সামনে এনে যতক্ষণ না পর্যন্ত হাজির করা হয়েছে, সে কিছুতেই কিছু মুখে তুলত না। এমনি হায়া হয়তো জেদ না ধরলে তার যখন 7 বছর, তখন আশিয়ানের একটা প্রিয়জনী জেদের বসে নষ্ট করে ফেলায় আশিয়ানের চোখে সে আরও খারাপ হয়ে গিয়েছিল। হায়া তখন 7 বছর আর আশিয়ান 16 বছরের কিশোর। একদিন হায়া মির্জা বাড়িতে বেড়াতে গেলে হায়া তার ভাই জায়ানের সাথে খেলতে খেলতে আশিয়ানের রুমে চলে আসে। হায়ার তখন নজর পড়ে আশিয়ানের পড়ার টেবিলে কলমদানির মধ্যে রাখা সুন্দর একটা কলমের দিকে। সে কলমটা হাতে নিয়ে আশিয়ানের খাতা দাগাদাগি শুরু করে দেয়। আশিয়ান কোচিং থেকে ফিরে এসে এটা দেখলে প্রচণ্ড রেগে যায়। এমনিতে সে হায়াকে দেখতে পারে না, তার উপর তার ফেভারিট কলম দিয়ে তার খাতা বই দাগিয়ে লন্ড ভন্ড করে রেখেছে। আশিয়ান রেগে তাকে বকাবকি করে। ছোট্ট হায়ার এত বকা খেয়ে প্রচণ্ড রাগ হয়। সে দৌড়ে আশিয়ানের রুমের বেলকনিতে গিয়ে হাতের কলমটা ছুঁড়ে মারে বাহিরের রাস্তায়। আশিয়ান নিচে গিয়ে কলমটা নেওয়ার আগে একটা গাড়ি কলমটার উপর দিয়ে চলে যায়। ফলস্বরূপ কলমটা ভেঙে যায়। আশিয়ান সেদিন ভীষণ কষ্ট পায়। কলমটা তার ফেভারিট টিচার তাদের স্কুল থেকে বিদায় নেওয়ার আগে স্পেশালি তাকে দিয়েছিল। ওই টিচারটার ক্যান্সার হওয়ায় তাদের স্কুল ছাড়ার কিছুদিন পরেই মারা যান। পছন্দের শিক্ষকের শেষ স্মৃতি হিসেবে আশিয়ান কলমটাকে বেশ যত্ন করেই রাখত। সেটাই কিনা হায়া নষ্ট করে ফেলেছিল। প্রচণ্ড রাগে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে আশিয়ান সেদিন প্রথমবারের মতো তার ভাই বোনদের মধ্যে হায়ার গায়ে হাত তুলেছিল। বেশি না, তার গালে কষে একটা থাপ্পড় মেরেছিল আশিয়ান। তারপর তাকে রুম থেকে বের করে দিয়েছিল। হায়া কাঁদতে কাঁদতে বাড়ির সকলকে জানায় আশিয়ান তাকে মেরেছে, কিন্তু কেন মেরেছে সেটা আর বলে না। হায়াকে মারার কথা শুনে আবরার তার স্পর্শ পর্যন্ত রেগে যায়। ছোট বড় সকলের সামনে সেদিন আবরার আশিয়ানকে প্রচণ্ড বকাঝকা করে। হায়ার কাছে সরিও চাওয়ায়। আশিয়ান পুরোটা সময় একটা টু শব্দ করেনি। হানিয়া তো জানে তার কন্যা কি করতে পারে, তাই সে আশিয়ানকে আলাদা করে হায়াকে মারার কারণ জিজ্ঞেস করে। আশিয়ান তখনও কিছু বলে না। তারপর বাসায় এসে হায়াকে চেপে ধরলে হায়া সরল মনে মাকে সব বলে দেয়। বাস এই দফা হানিয়া রেগে হায়াকে একটা থাপ্পড় মারে। জাভিয়ান কিছু বলতে আসে তাকে ধমকে বসিয়ে রাখে। সন্তানদের ভালোবাসা ভালো, কিন্তু প্রয়োজনের চেয়ে অতিরিক্ত কিছুই ভালো না। হানিয়া সেদিন
বলে ঘোষণা করে। যতদিন না হায়া বুঝদার হচ্ছে ততদিন পর্যন্ত সে আর মির্জা বাড়িতে যাবে না। মির্জা বাড়ির লোকেরা হানিয়ার কথায় আপত্তি জানালেও হানিয়া তার সিদ্ধান্তে অটল ছিল। তার বেশ কয়েক বছর হায়া তার নানু বাড়িতে যায়নি। মির্জা বাড়ির লোকেরা এসে তার সাথে দেখা করে গেলেও প্রায় 5 থেকে 6 বছর হায়া আসানের সামনে পর্যন্ত যায়নি। কথা তো দূরের কথা। হায়ার তখন 16 বছর বয়স। সে অনুমতি পায় নানু বাড়ি আসার। তখনও পেত না যদি না শয্যাশায়ী মির্জা নাতনিকে দেখার আবদার না করতেন। হায়া বাবা মা আর ভাইদের সাথে দীর্ঘ 9 বছর পর নানু বাড়িতে পা দিয়ে শুরুতেই সম্মুখীন হতে হয়েছিল আশিয়ানের সাথে। ঘটনা এমন হয়েছিল যে হায়াদের গাড়ি মির্জা বাড়িতে এসে থামলে তার 4 জন নেমে পড়ে গাড়ি থেকে। জাবিয়ান চলে যায় গাড়ি পার্ক করতে। তো হানিয়া ছেলে মেয়েকে নিয়ে বাড়ির ভেতর প্রবেশ করার জন্য পা বাড়ালে হায়া বলে ওঠে সে তার বাবার সাথে যাবে। হানিয়া মানা করে না। তাদের সকলেরই জানা হায়া তার বাবার জন্য কতটা পাগল। হানিয়া ছেলেদের নিয়ে বাসার ভেতরে চলে যায় আর হায়া বাহিরে দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকে তার বাবা ফেরার। জাবিয়ানের একটা কল আসায় সে গাড়িতে বসে কথা বলতে থাকে আর হায়া বাবার জন্য অপেক্ষা করতে করতে বোর হয়ে হাঁটতে হাঁটতে আশিয়ানদের বাগানে এসে পড়ে। আশিয়ান আর রুমের বেলকনি থেকে দেখে একজন অপরিচিত মেয়ে তার বাগানে প্রবেশ করেছে। ফুল গাছগুলো ঘুরে ঘুরে দেখছে। আশিয়ানের শখ হলো বাগান করা। রং বেরঙের ফুল দ্বারা যখন বাগানটা সুরভিত হয়ে থাকে তখন সেখান থেকে নজর সরানো দায় হয়ে পড়ে যে কারো। আমাদের শখের জিনিসে কেউ আঘাত করলে বা নষ্ট করে দিতে চাইলে আমাদের সকলেরই খারাপ লাগে। আশান আবার একটু বেশি পজিটিভ তার শখের জিনিসের প্রতি। আশান দেখতে পায় মেয়েটা আনমনে ফুল গাছগুলো দেখতে দেখতে নিচের কয়েকটা গাছ পাড়িয়ে হালুয়া বানিয়ে দিয়েছে। আশান রেগে মেগে হনহনে সেখানে এসে উপস্থিত হয়। হায়া তখন ফুলগুলো নিজের কোমল হাত দিয়ে ছুঁয়ে দিতে ব্যস্ত। আশান এসে গগন বিদারী এক ধমক দেয় হায়াকে। হায়া ভয়ে কেঁপে ওঠে তার এমন ধমকে। এই অভদ্র মেয়ে, কে তুমি? আর আমার বাগানে ঢোকার সাহস পেলে কিভাবে? হায়া ভয়ে ভয়ে পিছন ফিরে আশানের দিকে তাকা। সুদর্শন আরিয়ানকে দেখে হায়া কয়েক পলকের জন্য নিজের পলক ফেলতে ভুলে যায়। আশিনারে কি জানি হলো। হায়ার ভীতু মুখটা দেখে তার বাড়ন্ত রাগটা কিছুটা পড়ে যায়। দুই একে অপরের দিকে অপলক দৃষ্টি দিয়ে তাকিয়ে থাকে। জ্যাম, হায়া, তোমরা দুজনে এখানে কি করছো? জাবিয়ানের কথা তাদের দুজনের ধ্যান ভঙ্গ হয়। আশিয়ান জাবিয়ানের দিকে ফিরে জিজ্ঞেস করে, বড় বাবাই দেখো, এই মেয়েটা আমাদের বাড়িতে ঢুকে আমার বাগান নষ্ট করে দিচ্ছে। জাবিয়ান মেয়ের দিকে তাকিয়ে দেখে আসলে তার মেয়ে আশিয়ানের কয়েকটা গাছ পাড়িয়ে নষ্ট করে দিয়েছে। জাবিয়ানের তো জিভে কামড়। এতগুলো বছর পর হায়া এই বাড়িতে আসলো আর এসেই কিনা আশিয়ানের শখের জিনিস নষ্ট করে ফেললো। জাবিয়ান হায়াকে সেখান থেকে সরিয়ে নিয়ে আসে। মেয়ের এক হাত ধরে রেখে আশিয়ানকে উদ্দেশ্য করে বলে, জ্যাম, তুমি ওকে চিনতে পারো নি? আশিয়ান হায়ার দিকে আরেকবার তাকায়। কিছুটা চেনা চেনা লাগছে। হায়ার থেকে চোখ সরিয়ে সে জাবিয়ানের দিকে প্রশ্নবোধক দৃষ্টি নিয়ে তাকায়। জাবিয়ান তার তাকানো মানে বুঝতে পেরে বলে, আরে জ্যাম, আমাদের হায়া। জাবিয়ানের মুখ থেকে হায়ার নাম শুনে আশিয়ানের কপালে কয়েকটা ভাঁজ পড়ে। মেয়েটাকে সে চিনতে পারেনি, কারণ হায়ার সাথে তার বেশ কয়েক বছর পর দেখা হলো। মেয়েটা এসে তার জিনিস নষ্ট করা শুরু করে দিয়েছে। অসহ্যকর একটা। আশিয়ান ভাবলেশহীনভাবে বলে। ও। জাবিয়ান হায়াকে বলে, আম্মাজান, ভাইয়ার সাথে কথা হয়েছে তোমার? এসেই তো ভাইয়ার শখের জিনিসটা নষ্ট করে দিলে। হ্যাঁ মাথা নিচু করে মিনমিনিয়ে বলে। সরি ভাইয়া। আশিয়ান গম্ভীর গলায় বলে। ইটস ওকে। তারপর জাবিয়ানের দিকে তাকিয়ে বলে, বাবাই তোমরা ভেতরে যাও, আমার ভার্সিটিতে কিছু কাজ এসে পড়ায় আমার যেতে হচ্ছে। চেষ্টা করবো একসাথে লাঞ্চ করার। এখন আসছি। ওকে জ্যাম। এদিকে আশিয়ান আর জাবিয়ান একটা হাঁক করে। আশিয়ান জাবিয়ানকে জড়িয়ে ধরা অবস্থায় আর চোখে হায়ার দিকে তাকায়। তারপর তাকে ছেড়ে দিয়ে চলে যায় নিজের ভার্সিটির উদ্দেশ্যে। আর জাবিয়ান হায়া এসে পড়ে বাসায়। তার পরের দিনগুলো ভালোই কাটছিল। হায়া তখন মাঝে মধ্যে মির্জা বাড়িতে যায়। কিছুক্ষণ সময় কাটিয়ে আবার এসে পড়তো। এভাবে কেটে যায় 6 মাস। হায়া সবসময় চেষ্টা করতো আশিয়ানের সামনে যাতে না পড়ে, কিন্তু ভাগ্য যে তার ওর জন্য ভিন্ন কিছু নির্ধারণ করে রেখেছিল। একদিন মিস্টার মির্জা তালুকদার বাড়ির সকলকে মির্জা বাড়িতে ডাকে। অসুস্থ মির্জা সাহেবের কথা কেউ অমান্য করতে পারে না। দুপুরে সকলেই একসাথে লাঞ্চ করার পর সবাই যখন ড্রয়িং রুমে একত্র হয় মির্জা সাহেবের জরুরি তলব শোনার জন্য, তখন সে এমন একটা কথা বলে যেটা শুনে উপস্থিত সকলের হুঁশ উড়ে যাওয়ার মতো জোগাড় হয়। মিস্টার মির্জা আর মিসেস মির্জা ঠিক করেছেন হায়া আর আশিয়ানের বিয়ে দিবে, এবং এটাই তাদের জীবদ্দশার শেষ ইচ্ছা। সকলের মাথায় হাত। মির্জা দম্পতি সকলকে বেশ ভালো করে বোঝায়
এই বিয়ের ইতিবাচক দিকগুলো। সকলে ভেবে দেখে সম্পর্কটাকে নিজেদের মধ্যে হলে ভালোই হয়। আদরে মেয়েকে পরের ঘরে পাঠানোর মতো দুঃখ কষ্ট করা সহ্য করা লাগলো না। আবার এই বৃদ্ধ দম্পতির শেষ ইচ্ছেও পূরণ হলো। জাবিয়ান তার এতটুকু মেয়েকে এখনই বিয়ে দিতে অসম্মতি জানালে মিস্টার মির্জা বলেন, মেয়েকে আমরা এখনই আমাদের থেকে আলাদা করব না জাবিয়ান। আমরাও মেয়ের বাবা মা ছিলাম, আমরা জানি কন্যা বিদায় কত কষ্টের। আর রাশিয়ান নিজেও তো এখন স্টুডেন্ট, কোনো ইনকাম সোর্স নেই, তার যেটা দিয়ে বউকে পালবেই। আমরা না হয় এখন তাদের একতা করে রাখলাম, হায়া বড় হোক আর একটু, আর রাশিয়ানও স্বাবলম্বী হোক, তারপর না হয় আমরা একটা বড় অনুষ্ঠান করে মেয়েকে আমাদের ঘরে নিয়ে আসলাম। আবরার আর স্পর্শের কোনো আপত্তি থাকে না বিয়েতে। তারা ভীষণ খুশির সহিত বিষয়টা মেনে নেয়। জাবিন একটু দোনামোনা করলেও পরবর্তীতে তাকে আরেকটু বোঝানো হলে সে মেনে যায়। বড়রা সকলেই রাজি এই বিয়েতে, কিন্তু যাদের বিয়ে তাদের থেকেই কোনো মতামত নেওয়া হয় না। সকলের সম্মতি দেখে আসিয়ান আর বসে থাকতে পারে না, তড়াক করে বসা থেকে দাঁড়িয়ে যায়। শান্ত অথচ কঠোর গলায় বলে, আমার পক্ষে এই বিয়ে করা সম্ভব নয়। বর্তমান আসিয়ান রুমে আসার সুযোগ পায় রাত 1টায়। একটা জরুরি কাজ পড়ায় বউকে বাসায় নামিয়ে দিয়ে তাকে বাইরে ছুটতে হয়েছিল। কাজটা শেষ করে মাত্রই বাসায় আসলো। রুমে ঢুকে বেড খালি দেখতে পেয়ে বুকটা ধুক করে ওঠে। বেড থেকে চোখ সরিয়ে ওয়াশরুমের দিকে তাকালে দেখতে পায় ওয়াশরুমের লাইট অফ। তাহলে তার ননির পুতুল গেল কোথায়? পালিয়ে যায়নি তো আবার? কথাটা মনে হতেই তার হার্টবিট ফার্স্ট হয়ে যায়। হায়াকে ঘরের বাইরে খুঁজতে যাওয়ার আগে কি মনে করে ব্যালকনিতে যায় চেক করতে। হায়াকে ব্যালকনির কাউচে একপাশ হয়ে ঘুমিয়ে থাকতে দেখে আসেন অস্থির হৃদয় শান্ত হয়ে আসে। এক অদ্ভুত ভালো লাগা থেকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে। চোখ জোড়ায় শীতলতা নেমে আসে। ব্যালকনির দরজার সাথে হেলান দিয়ে বুকে হাত গুজিয়ে প্রেমময় দৃষ্টি নিয়ে তাকিয়ে থাকে তার ননির পুতুলের দিকে, যাকে ছোটবেলা থেকে দেখতে পারতো না, যে কিনা আজ আসিয়ানের ঘরণী। তার চক্ষু শীতলকারী নারী। কথাগুলো ভাবতে আলাদা রকমের শান্তি পাচ্ছে এশিয়ান। রাত গম্ভীর হচ্ছে দেখে আসিয়ান এগিয়ে আসে, আলতো হাতে হায়াকে কোলে তুলে নেয়। তারপর ধীর পায়ে তাকে নিয়ে রুমে এসে পড়ে। যেই না সে হায়াকে বেডে শোয়াবে তখনই হায়া ফট করে চোখ মেলে তাকায়। ঘুম ভাঙার পর হঠাৎ নিজের এত কাছে আসিয়ানকে দেখে হায়া ভয় পেয়ে আর একটা গগন বিদারী চিৎকার দেয়। আসিয়ান থতমত খেয়ে হায়াকে ছেড়ে দিলে হায়া ধপ করে বেডে গিয়ে পড়ে। হুট করে এভাবে ধপ করে পড়ে যাওয়ায় কোমরে হালকা চোট পায় হায়া। কোমরে হাত চেপে আর্তনাদ করে বলে, বাবা গো। আসিয়ান নিজেও নিজের এমন হকচকিয়ে যায়। সে হায়ার দিকে ঝুঁকে এসে অস্থির কণ্ঠে বলে, ব্যথা পেয়েছো শোনা? ব্যাস, হায়ার রাগকে আর থামায় কে? হায়া আসিয়ানের পাঞ্জাবির কলার খামচে ধরে নিজের একদম কাছে নিয়ে আসে। তারপর রাগে হিসিয়ে বলে, না, মজা পেয়েছি। ওয়ান্স মোর প্লিজ জামাই। হায়ার বড় বড় চোখ করে তাকানো আর কিরমিরে বলা কথাগুলো দ্বারা আসিয়ান বেশ ভালো করে বুঝতে পারে বেশ ভালোই রেগে গিয়েছিল তার নববধূ। অসহায় গলায় বলে, আই এম সরি বউ, আমি বুঝতে পারিনি তুমি ব্যথা পেয়ে যাবে। আমার বেলায় শুধু আপনি অবুঝ, কিন্তু কি করলে আমি কষ্ট পাবো বা কিসে ব্যথা পাবো সেটা খুব ভালোভাবেই বোঝেন, সেই আমার জন্মের পর থেকেই। কথাটা বলে হায়া আসিয়ানের পাঞ্জাবির কলা ছেড়ে দেয়। তারপর সেই অবস্থায় শুয়ে চোখে হাত রেখে কাঁদতে থাকে। পাপার কথা মনে পড়ছে তার ভীষণ। হায়াকে কাঁদতে দেখে আসিয়ান বিচলিত হয়ে যায়। হায়া চোখের উপর থেকে হাত সরিয়ে দিয়ে তার 2 হাতের হাত রেখে অস্থির হয়ে বলে, আই এম সরি বউ, আমি বুঝতে পারিনি তুমি ব্যথা পেয়ে যাবে। আসিয়ান হায়ার কোমরে রাখা হাতটা সরিয়ে দিয়ে বলে, এখানে ব্যথা পেয়েছো? ওয়েট, আমি তোমায় ওষুধ লাগিয়ে দিচ্ছি, এক্ষুনি চলে যাবে। কথাটা বলে হন্তদন্ত হয়ে ড্রেসিং টেবিলের কাছে গিয়ে ফার্স্ট এড বক্স থেকে ব্যথার স্প্রেটা নিয়ে দৌড়ে আবার হায়ার কাছে আসে। স্প্রেটা কয়েকবার স্প্রে করে দেয় কোমরে। কাজটা শেষ করে যেই না সেখান থেকে সরে আসতে যাবে তখনই শুনতে পায় কে জানি তাদের রুমের দরজা নক করছে। আসিয়ান চপল পায়ে হেঁটে গিয়ে দরজা খুলে দিলে দেখতে পায় তার মা বাবা দাঁড়িয়ে আছে। আসিয়ান লক্ষ্য করে আরেকবার হাতে একটা স্কেল আর মুখটা কেমন রাগে রাগে। স্কেলটা দেখে আসিয়ান একটা শুকনো ঢোক গেলে, তারপর মুখটা স্বাভাবিক করে বলে, আম্মু বাবা, তোমরা এত রাতে আমার ঘরে কি? স্পর্শ বিচলিত হয়ে বলে, একটু আগে হায়ার চিৎকারের আওয়াজ শুনলাম। হ্যাঁ রে আসু, তুই কি ওকে মেরেছিস আবার? মায়ের কথা শুনে আসিয়ান হকচকে যায়। আসিয়ানের ঘাড়ে কয়টা মাথা যে এই ননির পুতুল বউটাকে মারবে? যেই না ননির পুতুল বিয়ে করে এনেছে এসে, বাপের বাড়ি ছাড়ার পর থেকে তাকে একের পর এক প্যারা দিয়ে আসছে। তার উপর যদি মারে তাহলে তো আসিয়ান শেষ। আসিয়ান গম্ভীর গলায় বলে, না আম্মু, মারবো কেন শুধু শুধু ওকে? এবার আবরার মুখ খোলে, খানিকটা ধমকের সুরে বলে,
তাহলে চিৎকারের আওয়াজ পেলাম কেন? আশিনের বলতে মন চাইল, হায় রে বোকা আম্মু আর বাবা, আজকে বাসর রাত, আর বাসর রাতে চিৎকারের আওয়াজ শোনা কি স্বাভাবিক বিষয় না? নেহাত হায়া ব্যথা পেয়ে চিৎকার করেছিল বলে দরজাটা খুলতে পেরেছিলাম। যদি এটা সুখের চিৎকার হতো তাহলে কি দরজা খুলে এই জবাবদিহিতা করতে পারতাম? মনের কথা মনেই চেপে আশিয়ার মুখে বলে, আসলে একটা তেলাপোকা দেখে ভয়ে চিৎকার করেছিল। স্পর্শ রুমে উকি দিয়ে দেখে হায়া পা ঝুলে শুয়ে আছে। মাঝে মধ্যে শরীরটা স্বল্প বিস্তর কেঁপে কেঁপে উঠছিল। মেয়েটা কি তাহলে কাঁপছে? স্পর্শ আশিয়ারকে প্রশ্ন করে, হায়া অমনভাবে শুয়ে আছে কেন? আর এভাবে কাঁপছেই বা কেন? আশিয়ানের মন চাইছে কচু গাছের নিচে নিজেকে ফাঁসি দিতে। এখন যদি তার বাবা মা রুমে ঢুকে জানতে পারে তার বউকে নিজের অজান্তে সে কাঁদিয়েছে, তাহলে সে 100% শিওর কালকে তাদের তালাক করিয়ে দিবে তার সম্মানীয় বাবা। কি বলবে, কি বলে তাদের বিদায় করবে? কথাগুলো ভাবতে ভাবতে তার হাত ব্যথা অনুভব হয়। ভাবনা জগৎ থেকে বাস্তবে ফিরে সে বুঝতে পারে তার বাবা নিজের হাতে স্কেল দিয়ে তাকে মেরেছে। হাসেন ব্যথা জায়গায় ডলতে ডলতে বলে, বাবা এটা কি হলো? তুমি আমায় আমার এত স্পেশাল একটা দিনেও মারলে? আবরা রেগে মেগে বলে, মারবো নাকি তোমায় চুমু দিব? আসো তাহলে চুমু দেই। হাসেন 2 কদম পিছিয়ে গিয়ে বলে, বাবা হিসেবে তুমি আমায় চুমু দিতেই পারো, কিন্তু ফর ইউর কাইন্ড ইনফরমেশন, আমায় চুমু দেওয়ার জন্য আলাদা মানুষ এসে পড়েছে। আপাতত তুমি এই চুমু দেওয়ার দায়িত্বটা তার উপরেই ছেড়ে দিলে ভালো হবে। আরেকজনের অধিকারে হস্তক্ষেপ করা কিন্তু ঠিক না বাবা। আবরার আর স্পর্শ আশিয়ানের এমন ঠোটকাটা কথা শুনে লজ্জার সাগরে পড়ে স্পর্শ তড়িঘড়ি করে বলে, নিচের থেকে কিসের যেন একটা আওয়াজ পেলাম। আশুর বাবা, আমি দেখে আসছি কিসের আওয়াজ হলো। কথাটা বলে ভদ্রমহিলা হনহনিয়ে সেখান থেকে চলে যায়। আবরার রাগে দাঁত কিরমিরিয়ে বলে, তোমার মতো অসভ্য ছেলে আমি আমার জীবনে খুব কম দেখেছি। সময় থাকতে শুধরে যাও, না হলে নাতি নাতনিদের শাসন করার বয়সে তোমায় শাসন করতে বাধ্য হব। কথাটা বলে সেও চলে যায় সেখান থেকে। আশিয়ান দরজা আটকাতে আটকাতে মনে মনে একটা ভেঙচি কেটে বলে, নাতি নাতনিদের রান্নার প্রসেসিংই শুরু করতে দিচ্ছে না, পুত্রবধূর সামান্য চিৎকারের আওয়াজ শুনেই দরজা এসে হামলা করছে, সে আবার নাতি নাতনিদের শাসন করার স্বপ্ন দেখে। কথাটা বলে আরো 2টো ভেঙচি কাটে। তারপর নজর দেয় বিছানা এলোমেলো হয়ে থাকা তার বউ বাচ্চাদের দিকে। মেয়েটা বোধহয় একটু বেশি ক্লান্ত, আবারও ঘুমিয়ে পড়েছে। আশান ভাবে সে আগে ফ্রেশ হয়ে আসুক, তারপর হায়াকে ফ্রেশ হওয়ার জন্য ডাক দিবে না হয়। যেই ভাবা সেই কাজ। আশান একটা ট্রাউজার আর টি শার্ট নিয়ে ওয়াশরুমে চলে যায়। রাত 1টা বাজে। সে আধা ঘন্টা লাগিয়ে শাওয়ার নিয়ে বের হয়। মাথার চুল মুছে এগিয়ে আসে হায়ার কাছে। হায়ার একপাশে হাত রেখে তার দিকে ঝুঁকে মৃদু স্বরে বলে ওঠে, হায়া এই শোনা, ওঠো, ফ্রেশ হয়ে এসে আবার ঘুমিও, ওঠো শোনা। আশানের ডাকাডাকিতে হায়ার ঘুম ভেঙে যায়। চোখ খুলে আশানের হালকা ভেজা মুখটা দেখে হায়া কেমন একটা ঘোরে চলে যায়। যতই রাগারাগি করুক হায়া আশিয়ানের ওপর, কিন্তু সে অস্বীকার করতে পারবে না। একসময় ভালো লাগার পুরুষ ছিল এই আশিয়ান তার, হয়তোবা ভালোবাসারও। কিন্তু আশিয়ানের একটা কাজের জন্য হায়া আজ তাকে সহ্য করতে পারে না। হায়া নিজের একটা হাত বাড়িয়ে আশিয়ানের গাল স্পর্শ করে। বৃদ্ধাঙ্গুল দ্বারা চাপ দাড়িওয়ালা গালটায় স্লাইড করতে থাকে। আশিয়ান তো হায়ার এহেন কাণ্ডে অবাক হয়ে যায়। যে মেয়ে একটু আগে তাকে নিজের কাছ থেকে চিৎকার দিয়ে শ্বশুর শাশুড়িকে নিয়ে এসেছে, সেই মেয়ে এখন এমন আদরে স্পর্শ করছে। আশান অবাক হলে কোনো ওভার রিয়েক্ট করে না। সে দেখতে চায় হায়া কি করতে চাইছে তার সাথে। হায়া আশিয়ানের দিকে তাকিয়ে ঘোরের মধ্যে বলে, আপনি ভীষণ সুন্দর আশিয়ান ভাই। হায়ার প্রশংসা আশিয়ানের চিত্ত আনন্দে উল্লাস করে ওঠে, কিন্তু পরক্ষণে তা ফিকে হয়ে যায় শেষের ভাই ডাকটা শুনে। বউ কিনা জামাইকে ভাই ডাকছে, তাহলে তাদের সন্তান তো তাকে বাবা না ডেকে মামা ডাকবে। তারা এত কষ্টের পর সন্তানরা নাকি তাকে মামা ডাকবে। এ কষ্টে আশিয়ান কই রাখবে? আশিয়ান নিজের গালের উপর রাখা হায়ার হাতটা উপরে হাত রাখে, তারপর হাতটা মুখের কাছে নিয়ে এসে তাতে নিজের ঠোঁটের স্পর্শ, উষ্ণ স্পর্শ দেয়। আবেশে হায়া চোখ বন্ধ করে ফেলে। স্বামীর কাছ থেকে মামা প্রথম স্পর্শ ছিল এটা। ভীষণ সুন্দর স্নিগ্ধ। আশিয়ান হাসকি স্বরে বলে, আমার থেকেও তুমি বেশি সুন্দর বউ, একদম জীবন্ত পুতুল। মনে হয় তোকে সাজিয়ে গুছিয়ে ঘন্টার পর ঘন্টা নিজের সামনে বসিয়ে রেখে দেখি। আমার আদুরে ননির পুতুল। কথাটা শেষ করে আসেন আরেকটু এগিয়ে এসে হায়ার ললাটে নিজের পুরুষালী ঠোঁটের দোষ্ণ আদর দেয়। স্পর্শটায় স্থায়িত্ব ছিল বেশ কিছুক্ষণ। হঠাৎই হায়া ধ্যান ফিরে। সে কি করেছিল বুঝতে পেরে লজ্জায় তার কায়া কেঁপে ওঠে, সেই সাথে নিজের উপর রাগও হয়। ফট করে চোখ খুলে আশিয়ানকে ধাক্কা দিয়ে নিজের থেকে দূরে সরিয়ে দেয়। আশিয়ান হতবম্ব হয়ে কিছুটা পিছিয়ে গেলে হায়া তটস্থ পায়ে ওয়াশরুমে গিয়ে ধরাম করে দরজাটা লাগিয়ে দেয়। আশিয়ান হাঁ করে তাকিয়ে থেকে পুরো বিষয়টা প্রত্যক্ষ করে।
হায়া ওয়াশরুমে দরজা লাগিয়ে সেটার সাথে পিঠ ঠেস দিয়ে দাঁড়ায়। নিজেকে থাপড়াতে ইচ্ছা করছে তার। কেন সে আশিনের গালে হাত রাখলো? কমপ্লিমেন্টও তো দিল। দূর। হায়া দরজা থেকে সরে এসে আয়নার সামনে দাঁড়ায়। নিজের বিধ্বস্ত প্রতিবিম্ব দেখে এলিটা তাচ্ছিলের হাসি দেয়। ভাগ্যের প্রতি তার ভীষণ অভিযোগ করতে ইচ্ছা করে। কেন কিছু না করেও তাকেই সবসময় কষ্ট সইতে হয়? পুরনো কিছু কথা ভাবতে ভাবতে হায়ার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ে। হায়া নিজের অশ্রু নিজেই মুছে নেয়। আয়নার দিকে শক্ত চোখে তাকে নিজেই নিজেকে বলে, এত সহজে ভেঙে পড়লি? এই তোর ওয়াদা ছিল নিজের কাছে। তুই না বলেছিলি ওই লোককে দেখিয়ে দিবি তুই তাকে ছাড়াই ভালো আছিস? শোন হায়া, ওই ব্যক্তি সাধারণ পুরুষ না, ভীষণ মায়াময় একজন পুরুষ। খুব সহজেই তোকে আবারও মায়ায় ফেলে দিবে। এমনটা তুই হতে দিবি না। তোকে অপমান করার শোধ নিতে হবে। এর আগে কিছুতেই ধরা দেওয়া যাবে না তাকে। কথাগুলো বলে নিজে শাসায়। হায়া ওয়াশরুমে চোকার মিনিট 10 পর ওয়াশরুমের দরজায় নক করে আসিয়ান। হায়া তখন তার মেকআপ তুলছিল। নক করে আওয়াজ শুনে তাড়াতাড়ি করে মুখটা ধুয়ে দরজাটা একটু খুললে আসিয়ানকে দেখতে পায়। আসিয়ান তার দিকে জামা কাপড় বাড়িয়ে দিয়ে গম্ভীর গলায় আদেশ দিয়ে বলে, তোমার ঠান্ডার সমস্যা আছে, এত রাতে শাওয়ার নেওয়া লাগবে না, মুখ হাত ধুয়ে কাপড় চেঞ্জ করে আসো। কথাগুলো এক নাগারে বলে হায়ার হাতে কাপড়গুলো ধরিয়ে দিয়ে আসিয়ান সেখান থেকে সরে আসে। হায়ার মস্তিষ্ক কথাগুলো ক্যাচ করতে কিছুক্ষণ সময় নেয়, কিন্তু যখন সে বুঝতে পারে তখন রেগে যায়। বউ হতে না হতেই আদেশ করা শুরু করে দিয়েছে। হায়া মানবে বুঝি এই যা 4 চোখা মাস্টারের আদেশ? বইয়ে গেছে তার এই মাস্টারের আদেশ মানতে। যদিও সে ভেবেছিল শাওয়ার নিবে না, কিন্তু এখন নিবে। আসিয়ানের উপর জেদ করেই কাজটা করবে। প্রায় 1 ঘন্টা লাগে শাওয়ার নিয়ে কাঁপতে কাঁপতে বের হয় হায়া। এর মধ্যে আসিয়ান কয়েকবার নকও করে দিয়েছে, কিন্তু হায়া ঘাটতারামি করে এতক্ষণ লাগিয়েছে। হায়া ওয়াশরুম থেকে বের হয়ে দেখে আসিয়ান রাগী দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। হায়া কিছুটা ভয় পেয়ে যায় তার এমন দৃষ্টি দেখে, কিন্তু সেটা প্রকাশ করে না। মুখ ঘুরিয়ে চুল মুছতে মুছতে ব্যালকনিতে চলে যায়। রাত প্রায় 3টা বাজতে চলেছে। প্রচণ্ড ঘুম পাচ্ছে দেখে হায়া টাওয়ালটা লন্ড্রি স্ট্যান্ডে মেলে দিয়ে যে এনে পেছনে ফিরেছে, তখনই শক্তপোক্ত কিছু একটার হাত সাথে নাকে বাড়ি খায়। নাকে হাত বুলাতে বুলাতে চোখ তুলতে দেখতে পায় তার বড় মশাই দাঁড়িয়ে আছে। আগের মতো রাগি রাগি ভাবটা না থাকলেও মুখটা কেমন গম্ভীর করে রাখা। হায়া আসিয়ানকে পাশ কাটিয়ে চলে আসতে নিলে আসিয়ান খপ করে তার কোমরে চেপে ধরে, নিজের বুকে নিয়ে আসে। হায়া হতভম্ব হয়ে হা করে তার দিকে তাকিয়ে থাকে। আসিয়ান 2 হাত দিয়ে হায়ার কোমর চেপে ধরে থাকে, কিছুটা উঁচু করে নিজের সমান করে। তারপর গম্ভীর গলায় বলে, বড্ড অবাধ্যতা করছো তুমি মেয়ে, এর পরিণাম যে ভালো হবে না এটা কি তুমি আন্দাজ করতে পারছো? হায়া নিশ্চুপ। শাওয়ার নিলে কেন? হায়া নিশ্চুপ। আসিয়ান হায়ার কোমরে হালকা চাপ দিয়ে বলে, কি হলো, জবাব দিচ্ছ না কেন? হায়া এবার মুখ খুলে সে বলে, ইচ্ছে হয়েছে তাই নিয়েছি। কিন্তু এতে যে আমার কথা অমান্য হলো তার কি হবে? আমি কি জানি? কথাটা বলে হায়া তার মুখটা অন্যদিকে ঘুরিয়ে নেয়। হৃদস্পন্দন অস্বাভাবিকভাবে বেড়েই চলেছে। নিঃশ্বাস কেমন ঘন হয়ে আসছে। চোখ বুজে আসতে চাইছে। নিজেকে নর্মাল করার জন্যই এই ক্ষুদ্র প্রয়াস। হঠাৎই হায়ার সমস্ত কায়া থরথরে কেঁপে ওঠে। সে চোখ খিচে বন্ধ করে আসিয়ানের টি-শার্ট খামচে ধরে 2 হাত দিয়ে। হায়া এতটা জোরে খামচে ধরেছে যে আসিয়ানের পাতলা টি-শার্ট ভেদ করে তার শরীরে তার নখ বেঁধে যায়। ব্যথা অনুভূত হলেও আসিয়ান থামে যায়। সে একের পর এক উষ্ণ পরশ দিয়ে হায়ার কাঁধ গলদেশ ভরিয়ে দিচ্ছে। রাতের নিস্তব্ধতা, মৃদুমন্দ বাতাস আর প্রেয়সীর গায়ের মাতাল করা স্পর্শ, এসবই যেন আসিয়ানকে উস্কে দিচ্ছে কিছু একটা করার জন্য। আসিয়ান ধীরে ধীরে বেসামাল হতে থাকে। উষ্ণ স্পর্শগুলো ক্রমে যন্ত্রণাদায়ক হতে শুরু করে, যখন কিনা আসিয়ান তার দাঁতের ব্যবহার শুরু করে হায়ার কাঁধে। হায়া দাঁতে দাঁত চেপে দাঁড়িয়ে আছে। মস্তিষ্ক বলছে, দূরে সরিয়ে দে এই স্বার্থপর লোকটাকে, যে কিনা নিজের উজ্জ্বল ভবিষ্যতের জন্য তোকে ভরা সমাজে অপমান করেছে। অলক্ষী, অপয়া, চরিত্রহীনের তকমা পেতে হয়েছে তোকে যে লোকের জন্য। তার থেকে কিসের ভালোবাসা আশা করিস তুই? লোকটা তো নিজের ইচ্ছেতে বিয়ে করেনি, বরং আগের বারের মতো এবারও পরিবারের চাপে পড়ে বিয়েটা করেছে। এমন মানুষ যে কোনোদিন নিজের স্বার্থের কথা ভেবে তোকে ছেড়ে আবারও চলে যেতে পারে। মায়ায় পড়িস না এই ছলনাময় নরের। কিন্তু মন বলছে অন্য কথা। মন বলছে, সে না হয় তোকে নিজের ইচ্ছেতে বিয়ে করেনি, কিন্তু তুই কি পারবি না তাকে নিজের মায়ায় বাঁধতে? আগে যা হওয়ার হয়েছে, কিন্তু এখন তো তোরা স্বামী স্ত্রী। এই বাঁধন স্বয়ং উপরওয়ালার নির্ধারণ করে দিয়েছে। এর বাঁধন ভঙ্গ করা বহু কঠিন রে হায়া। তুই বেঁধে নে তোর স্বামীকে নিজের আঁচলে, এমন ভাবে বাঁধ যেন তোকে ছেড়ে যাওয়ার কথা কল্পনাতেও না আনে।
হায়ার মন আর মস্তিষ্ক এই দ্বন্দ্বের মাঝেই আশিয়ান তাকে কোলে তুলে নেয়। চঞ্চল পায়ে এগিয়ে যায় ঘরের দিকে। হায়া তখন এক হাত দিয়ে আশিয়ানের কাঁধ চেপে ধরে, এক ধ্যানে তাকিয়ে আছে তার বরের দিকে। তার চোখে ঘোর লেগে আছে। আশিয়ান রুমে এসে অতি সাবধানে হায়াকে বেডে শুয়ে দেয়। হায়া নিভু নিভু চোখে আশিয়ানের কর্মকাণ্ড প্রত্যক্ষ করতে থাকে। আশিয়ান হায়াকে বেডে শুয়ে দিয়ে বেলকনি থাই লাগিয়ে দিয়ে পর্দা টেনে দিতে দিতে নিজের চোখের চশমা খুলে হাতে নেয়। তারপর ঘরের বেশি পাওয়ারের এলইডি লাইট অফ করে একটা হালকা আলো ড্রিম লাইট জ্বালিয়ে দিয়ে বেডে উঠে আসে। হায়ার উপর আধাসহ হয়ে তার চোখে চোখ রাখে। বরকে মানে না, বিয়েটাকে মানে, কিন্তু তাও কেন জানি হায়া আশিয়ানে বাধা দিতে পারছে না। কিশোর কালে প্রথম ভালো লাগা, এই কারণে বুঝি। হায়ার কপালে দ্বিতীয়বারের মতো ঠোঁট ছুঁয়ে দেয়। এরপর তার চোখে চিবুকে থুতনিতে মুখ ডুবিয়ে আদর দেয়। হায়ার পুরো মুখশ্রীতে ঠোঁট বুলানো হয়ে গেলে তার নজর আসে তিত্তির করে কাঁপতে থাকা হায়ার ওষ্ঠ জোড়ায়। বিয়ের সময় দেওয়া লিপস্টিক ঘষে ঘষে ওঠানোর জন্য গোলাপের পাপড়ির ন্যায় ওষ্ঠজোড়া আরও লাল হয়ে ফুলে আছে। মনে হচ্ছে সামান্য পরিমাণ টোকা দিলেও রক্ত বের হবে সেখান থেকে। আশিয়ান হায়ার ওষ্ঠের কাছে নিজের ওষ্ঠ এগিয়ে নিয়ে যায়, কিন্তু ছুঁয়ে দেয় না। নিজের ঘন হয়ে আসা শ্বাসফুস করে ছেড়ে দেয়। এতে যেন হায়া আরও প্রবলভাবে কেঁপে ওঠে। আশিয়ান হায়ার ওষ্ঠ থেকে চোখ সরিয়ে তার চোখের দিকে তাকালে দেখতে পায় হায়া চোখ বন্ধ করে রেখেছে। কি মনে করে আশিয়ান হায়ার ওষ্ঠ নিজের ওষ্ঠের পরশ দেয় না। সে হায়া দু হাতের আঙুলের ভাঁজে নিজের আঙুল ডুবিয়ে দিয়ে তাকে বেডের সাথে চেপে ধরে। তারপর নিজের মুখ এগিয়ে নিয়ে এসে হায়ার গলার ভাঁজে লুকিয়ে নেয়। আবারও ছোট ছোট আদরে ভরিয়ে দিতে থাকে তার আদরে পুতুলটাকে। হায়ার পুরো মস্তিষ্ক আপাতত খালি হয়ে আছে। না চাইতেও সে তার মনের কথাকে প্রাধান্য দিয়ে আশিয়ানকে আপন করে নিতে চাইছে। চোখ বন্ধ করে সে অনুভব করতে ব্যস্ত হয়ে পড়ে তার স্বামীর দেওয়া গভীর ভালোবাসাগুলো। কয়েক মুহূর্তের জন্য ভুলে গিয়েছে একটু আগে নিজেকে শাসনের সেই কথাগুলো, কিন্তু সে ভুলে গেলেও তার তিক্ত অতীত মনে করিয়ে দেয় তাকে কিছু কথা। হায়ার বন্ধ চোখের পাতায় ভেসে ওঠে তার জীবনের সবচেয়ে নিকৃষ্ট দিনগুলোর একটা দিনের প্রতিচ্ছবি। ক্যান্ডেলের মৃদু আলোয় আচ্ছন্ন থাকা রুমটায় এক রমণী বসে আছে। হাতে তার বর্তমান যুগের সবচেয়ে দামি ফোনগুলোর মধ্যে একটি। ফোন স্ক্রিনে ভেসে আছে এক সুদর্শন যুবকের ছবি। রমণীটি যুবকটির ছবিতে একবার নিজের ঠোঁট ছুঁয়ে অদ্ভুতভাবে হাসতে হাসতে বলে, আপনাকে আমার হতে হবে। আপনার লাইফে কে আসলো কে গেল সেটা নিয়ে আমার মাথা ব্যথা নেই, কিন্তু আপনার শেষ ঠিকানা হব আমি, শুধুমাত্র আমি। তার জন্য আমাকে যদি নিজের হাত রক্তিম লাল পদার্থ দিয়ে রাঙাতেও হয়, আমি পিছপা হব না। কথাটা বলে রমণীটি ঘরে কাঁপিয়ে হাসতে থাকে। তার সেই নিষ্ঠুর বক্তব্য আর উন্মাদের মতো হাসি বলে দিচ্ছে খুব শীঘ্রই এক বিশাল ঝড় আসতে চলেছে, যে ঝড় নিঃস্ব করে সক্ষম কয়েকটি জীবনকে। সময় এখন রাত 3:30। বিলাসবহুল একটি কক্ষের মধ্যে শুয়ে আছে একজোড়া মাঝবয়সী দম্পতি। রাত পেরিয়ে নতুন সকাল আসছে, কিন্তু তাদের চোখে মুখে ঘও নেই। থাকবেই বা কীভাবে? আজ যে তাদের চোখের মণিকে অন্যের ঘরে পাঠিয়ে দিয়েছে তারা সারা জীবনের জন্য। জাভিয়ান বুকে শুয়ে থাকা অর্ধাঙ্গিনীর মাথায় ধীরে ধীরে হাত বুলিয়ে দিচ্ছে। অনুভব করতে পারছে বুকের উপর মাথা রাখা তার ভালোবাসার নারীটি চোখের পানিতে তার বুকের কাছে ফতুয়া ভিজিয়ে ফেলেছে। জাভিয়ানের চোখ দিয়ে অবিরত অশ্রু গড়িয়ে পড়ছে। তার আরেকটা জানকে যে সে আজ কষ্ট দিয়েছে। এখন মনে হচ্ছে মেয়েটাকে নিজের কসম দিয়ে বিয়েটা না দেয়া ভালো ছিল। যাওয়ার সময় কেমন অভিমানী টইটম্বুর চোখ জোড়া নিয়ে তাকিয়েছিল। অল্প বিস্তর অভিযোগও তো করলো। জাভিয়ান এক হাত দিয়ে নিজের চোখ মুছে দেয়, তারপর মাথাটা হালকা উঁচু করে হানিয়ার চুলের উপর ঠোঁট ছুঁয়ে দেয়। হানিয়া জাভিয়ানের স্পর্শে আরও সেটে যায় তার বুকের সাথে। জাভিয়ান নিজের বালিশে মাথা রেখে পুনরায় হানিয়ার মাথায় হাত বুলে দিতে দিতে বলে, আরে কেঁদো না হানি, শরীর খারাপ করবে তোমার, একটু ঘুমাও যান। হানিয়া জাভিয়ানের বুকে মুখ গুজে হু হু করে কেঁদে দেয়। জাভিয়ান 2 হাত দিয়ে তাকে জাপটে ধরে। হানিয়া কাঁদতে কাঁদতে বলে, আমি সকাল হলেই আমার মেয়ের কাছে যাব। আপনি দেখেননি আমার হায়া যাওয়ার সময় কেমন অভিমানী চোখ করে তাকিয়েছিল? মেয়েটা অনেক কষ্ট পেয়েছে জাভিয়ান, আমরাও আজ ওকে কষ্ট দিলাম। নিজেকে আজ ব্যর্থ মনে হচ্ছে। জাভিয়ান বেশ কিছুক্ষণ চুপ থাকে, হানিয়ার মাথায় হাত বুলিয়ে তাকে শান্ত করে সময় নিয়ে। যখন দেখে হানিয়ার কান্না থেমে গিয়েছে তখন সে মুখ খোলে। জাভিয়ান বলে, আমরা কালই যাব আমার প্রিন্সেসের কাছে, ও
অভিমান করে থাকলে কান ধরে বসে থাকবো তার সামনে। যতক্ষণ না অভিমান ভাঙছে ততক্ষণ পর্যন্ত বসে থাকবে। আমরা কালই যাব। হানিয়া বলে। জাভিয়ান, আশিয়ান কি আমাদের মেয়ের জন্য সঠিক জীবনসঙ্গী হবে? আবারও যদি কষ্ট দেয় আমাদের মেয়েকে? উত্তরে জাভিয়ান বলে। আমার মন কেন জানি বলছে আয়াসিনের আমাদের হায়ার জন্য বেস্ট চয়েস হবে। যদি তা কষ্ট দেয় তাহলে এবার আমি আর ওকে ছেড়ে কথা বলবো না। আমার মেয়েকে কষ্ট দেওয়ার পরিমাণ যে কতটা ভয়াবহ সেটা হাড়ে হাড়ে টের পাইবে দিব। এবার আমি আর কোনো সম্পর্কে তোয়াক্কা করব না। শেষের কথাগুলো জাভিয়ান দাঁতে দাঁত কিরমিরিয়ে বলে। হানিয়া জাভিয়ানের কথা শুনে কিছুটা আশ্বস্ত হয়। সারাদিনের দৌড়াদৌড়িতে শরীর এমনিতেই ক্লান্ত ছিল। এতক্ষণ ঘুম আসছিল না মেয়ের কথা ভেবে। মনটা বড্ড ছটফট করছিল। এখন স্বামী থেকে আশ্বাস পেয়ে মনের সব ছটফটানে বিলীন হয়ে যায়। সময়ের ব্যবধানে চোখে নিদ্রা পড়ে এসে নিজের আসন গ্রহণ করে। আস্তে আস্তে হানিয়া ঢলে পড়ে নিদ্রা পড়ির কোলে। জাভিয়ান হানিয়ার গভীরভাবে ফেলা নিঃশ্বাসে বুঝতে পারে সে ঘুমিয়ে পড়েছে। জাভিয়ান আরও কিছুক্ষণ হানিয়ার মাথায় হাত বুলিয়ে দেয়। তারপর হানিয়াকে আস্তে করে বালিশে শুয়ে দিয়ে বিছানা ছেড়ে উঠে পড়ে। বিড়াল পায়ে হেঁটে ওয়াশরুম চলে যায়। অজু করে এসে জানামাজ বিছিয়ে নামাজে দাঁড়ায়। নামাজ শেষ করে সময় নিয়ে দোয়া করে তার সন্তান ও পরিবারের জন্য। মেয়ের দাম্পত্য জীবনে যেন সুখের হয় এই জন্য বেশিক্ষণ দোয়া করলো। তারপর রুম ছেড়ে বাইরে আসে। নিঃশব্দে চলে যায় মেয়ের রুমের দিকে। ফজর আজান দেওয়ার আগ পর্যন্ত সেখানে বসে থাকে। মন খারাপ? জাহান কোনো জবাব দেয় না। মনটা তার এতই খারাপ যে প্রিয় রমণীর সাথে কথা বলতে মন চাইছে না, কিন্তু তাও ফোনে বসে আছে। কেন দিয়েছে সে নিজেও জানে না। মেহেরিমা বুঝে নেয় তার প্রিয় পুরুষটির মন ভীষণ খারাপ। খারাপ হওয়ার কারণও তার জানা। লোকটা কলিজার টুকরা বোনটা যে আজ পরের ঘরে চলে গিয়েছে, তারও যে বোনের মতো বান্ধবীর জন্য মনটা খারাপ। কেমনভাবে হায়ার বিয়েটা হলো ভেবেই মেহেরিমার মনটা আরও খারাপ হয়ে যায়। মেহেরিমা আর কোনো কথা বলে না, নাইবা কোনো প্রশ্ন করে। চুপ করে একে অপরের নিঃশ্বাসের শব্দ শুনতে থাকে। এতেও যেন আলাদা অনুভূতি কাজ করছে। বেশ কিছুক্ষণ পর মেহেরিমা বলে, ফোনটা কাটিয়ে এখন ঘুমানো প্রয়োজন আপনার, রাত তো শেষ হওয়ার পথে। স্বল্পবয়সী জাহান গম্ভীর গলায় শুধায়, তোমার ঘুম পেলে ঘুমাও, কিন্তু ফোন টিপো না। তোমার নিঃশ্বাসের আওয়াজেও আমি আলাদা শান্তি পাই। জাহানের কথা শুনে ফোনের অপর পাশে থাকা মেহেরিমা লজ্জায় লাল হয়ে যায়। মেহেরিমা বুঝে উঠতে পারে না তার মতো এতিম মেয়েকে লোকটা এত কেন ভালোবাসে। তার কি আছে? কিছুই তো নেই। না আছে ধন দৌলত, আর না আছে তেমন আহারমরি রূপ। শ্যামরাঙা মেহেরিমার মধ্যেই সুদর্শন ডাক্তার কি এমন পেয়েছে যার কারণে এমন পাগলের মতো ভালোবাসে? প্রশ্নটা গত 1 বছরে বেশ কয়েকবারই করেছে, কিন্তু বিনিময়ে জাহান নিজের ঠোঁটের কোণে একটা মৃদু হাসি ফুটিয়ে কথাটা কাটিয়ে চলে গিয়েছে। আজও প্রশ্নটা করার জন্য মনটা আকুপাকু করছে। মেহেরিমা দেরামোনা করতে করতে জিজ্ঞেসই করে বসে, একটা প্রশ্ন করতে পারি? আমি তোমায় কেন এত ভালোবাসি এটাই জানতে চাও তো? মেহেরিমা খানিকটা অবাক হয় জাহানের কথা শুনে। লোকটা কিভাবে বুঝলো? মেহেরিমা জাহানের কথায় সম্মতি দিয়ে বলে, আজকে উত্তর পাবো? তোমায় ভালোবেসে এক অদ্ভুত প্রশান্তি পাই। শব্দহীন এক সুর বাজে হৃদয়ের গহীনে। কেন পাই সেই রহস্য তো আকাশে বসে থাকা ওই মালিক জানে। জাহানের থেকে উত্তর পেয়ে মেহেরিমার মনে হয় হাওয়ায় ভাসতে থাকে। চোখের কোণ বেয়ে কয়েক পেটা অশ্রু বিনা অনুভূতিতে গড়িয়ে পড়ে। মনে মনে অসংখ্যবার শুকরিয়া জানায় আল্লাহ রাব্বুল আলামিনকে, তার মতো একটা এতিমকে সীমাহীন ভালোবাসে এমন একটা মানুষকে দেওয়ার জন্য। বাকি রাতটা জাহান আর মেহেরিমা এভাবেই কানে ফোন ধরে বসে থাকে। তাদের মধ্যে নেই কোনো ক্লান্তি, নেই কোনো বিরক্তি, আছে শুধু ভালোবাসা নামক অদ্ভুত সুন্দর অনুভূতির আনাগোনা। জাহিন ভাই, আমার ঘুম পাচ্ছে, আমি ফোন রাখলাম। কথাটা বলে আদিবা ফোন কাটতে যাবে, তখনই জাহিন ধমকে ওঠে, এসব অসভ্য মাইয়া ফোন কাটলে আমি তোর বাসায় এক্ষুনি যাইয়া উঠাইয়া নিয়ে আসবো। জাহিনের কথা শুনে আদিবার আর সাহস হয় না ফোন কাটার। মাথার তার কয়েকটা ছেঁড়াই লোকের দেখা গেল সত্যি সত্যি বাসায় এসে একটা গন্ডগোল পাকিয়ে ফেলবে। আদিবা কাঁদো কাঁদো গলায় বলে, জাহিন ভাই, ঘুম আসছে তো ভীষণ, আজকের মতো রাখি না, কাল আপনার সামনে বসে বাকি কথাগুলো শুনবো নে। আদিবার বারবার ভাই সম্বোধন করাটা জাহিনের পছন্দ হয় না। আবার একটা ধমক দিয়ে বলে, এই আদিবাসী, ভাই কারে বলিস? একটা চটকান দিয়ে দাঁত ফেলায় দিমু তোর। 2 দিন পর তোর বাচ্চার বাপ হব আমি, আর এখন আমারে ভাই ডাকিস? 1 নম্বরের বিটকেল তুই।
আমার বাচ্চাগুলো জানি আমারে বাবা না ডেকে মামা ডাকে, এই জন্য এই ফোন দিয়ে আসছিস না? আমি তো তোর কুবুদ্ধিতে ধরে ফেলেছি ময়নামা। লম্বা একটা ভাষণ শেষ করে জাইন ফুস করে শ্বাস ফেলে। অপর পাশে থাকা আদিবা হতভম্ব হয়ে তার কথা শুনতে থাকে। কেমন শয়তান লোককে সে তার মাসুম মন দিয়েছে এতদিনে বুঝতে পারে। কষ্টে তার পিঙ্ক কালারের বিষ খেতে মন চাইছে। আদিবা নর্মাল ভাবে বলে, আপনার যত সব বাজে কথা। আচ্ছা একটা কথা বলুন তো, কি? হায়ের জন্য মন খারাপ করছে না আপনার? আদিবার মুখে হায়ার নাম শুনে পুনরায় জাইনের মনটা খারাপ হয়ে যায়। বোনটার জন্য তার মন যে কি ভয়াবহ রকমের খারাপ সেটা যদি বেয়াদব প্রেয়সী বুঝতো তাহলে আর এই প্রশ্নটা করতো না। মেয়েটা কেন তাকে বুঝে না, কেন তার প্রতি তার এত অবুঝপনা? অভিমান হয় জাইনের, সে অভিমান থেকেই বলে বসে, আমার মন খারাপ করবে কেন? হায়া কোন ক্ষেতের মূলা যে তোর জন্য আমার মন খারাপ করবে? আমি অনেক খুশি। তুই ফোন রাখ, আমি মোবাইলে পাগলু গান ছেড়ে লুঙ্গি ডান্স দিব। রাখ তুই ফোন, তোরে আর ডিস্টার্ব করবো না। নিজের মতো কতগুলো কথা বলে জাইন খট করে ফোনটা কেটে দেয়। আদিবাকে কিছু বলার সুযোগও দেয় না। আদিবা হা করে ফোনটা কানে ধরে বসে থাকে। এদিকে সাধারণত সকালে মানুষের ঘুম ভেঙে পাখির কিচিরমিচির আওয়াজে বড্ড মিষ্টি লাগে সেই কিচিরমিচির, কিন্তু পাখির কিচিরমিচিরের পরিবর্তে যদি মানুষের কিচিরমিচির আওয়াজ পাওয়া যায় তাহলে কি সেটা আর মিষ্টি লাগে? আশিয়ান পিটপিট করে চোখ তুলে তাকায়, চোখ ডলে ঘুমটা পুরোপুরি ছাড়ায়। শোয়া থেকে উঠে বসে হাত দিয়ে ঘাটটাকে একটু ম্যাসাজ করে। ঘাটটাকে ডানে বায়ে ঘোরালে হঠাৎই নজরে আসে বেডের একদম কিনারে গুটিসুটি হয়ে শুয়ে থাকা এক রমণের ওপর। ঘুম থেকে উঠে তার মস্তিষ্ক তখনও সচল হয়ে ওঠেনি, তাই প্রথমে মাথায় একটা প্রশ্ন আসে, কে এই মেয়ে? আশিয়ান জায়গা ছেড়ে উঠে দাঁড়িয়ে হেঁটে মেয়েটির অপর পাশে যায়। হায়ার ফেস দেখে মনে পড়ে। আশিয়ানের মনটা খুশিতে খলবলিয়ে ওঠে। আরে এ তো আমার আদুরের ননির পুতুল বউ। সে বেডের সামনে হাঁটু গেড়ে বসে পড়ে হায়ার কাছে। সময় নিয়ে আদুরে সে মুখটায় চোখ বুলায়। কাল দৌড়াদৌড়ি আর বিভিন্ন ঝামেলার কারণে শান্তিতে বউটাকে একটু দেখতেও পারেনি। আজ একটু সুযোগ পেল অবশেষে। আশিয়ান খেয়াল করে হায়ার মুখের ওপর কিছু কেশ এসে তার মুখটা প্রায় অর্ধেক ঢেকে দিয়েছে। আশিয়ানের এতেও হিংসা হয়। মনে মনে বিড়বিড়িয়ে বলে, আমি এখনো এই তুলতুলে গালটায় ভালো করে মনের খায়েশ মিটিয়ে একটু আদরই করতে পারলাম না। এই চুল এসে কি সুন্দর আমার বউয়ের গালে নিচে জায়গা করে নিয়েছে। আশিয়ান হাত বাড়িয়ে চুলগুলো হায়ার কানের পেছনে গুজে দেয়। হ্যাঁ, এখন সুন্দরভাবে দেখা যাচ্ছে। আশিয়ান আবার হাত নিয়ে যায় হায়ার গালের কাছে, উদ্দেশ্যে একটু আদর করা তুলতুলে সেই গালটায়। সে হায়ার গাল হাতে রাখতেই অনুভব করে গালটা বেশ গরম হয়ে আছে। হাতটা মনে হচ্ছে পড়ে যাচ্ছে। আশিয়ান অস্থির হয়ে হায়ার কপালে, গালে, গলায় হাত রেখে চেক করে। হ্যাঁ, যা ভেবেছিল সে, গাগা পেয়ে জ্বর এসেছে হায়ার। নিশ্চয়ই কাল এত রাতে শাওয়ার নেওয়ার জন্যই হয়েছে। কয়েক মুহূর্তের জন্য আশিয়ানের মাথা ব্ল্যাঙ্ক হয়ে যায়। সে কি রেখে কি করবে বুঝে উঠতে পারে না। হুট করে দরজায় কে জানি নক করে। দরজার অপর পাশে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটি বলছে, আশু, হায়া, তোরা কি ঘুম থেকে উঠেছিস? অনেক বেলা হয়ে গিয়েছে, ব্রেকফাস্ট করবে না? আশিয়ান ব্যক্তিটির গলা শুনে বুঝতে পারে সে আর কেউ না, তার মা জননী। কি বলবে সে এখনো? তার বাবা আর মামা ওরফে শ্বশুর যদি জানে তাদের আদরের দুলালির এমন গা কাঁপানো জ্বর এসেছে, নিশ্চয়ই এর জন্য আশিয়ানকে দায়িত্ব করবে। আর না জানিও বা কতক্ষণ থাকবে। হায়ার শরীর যে গরম, ডাক্তার না ডাকলে বোধহয় এটি জ্বর কমানো যাবে না। উফ, বিয়ে করার পর এত টেনশন, এত ঝামেলা পোহাতে হয় জানলে আশিয়ান এত খাটাখাটুনি করে বিয়ে করতো না। দূর, ভালো লাগে না তার। আশিয়ান ভাবে বলেই দিবে বাসার সবাইকে হায়ার জ্বর আসার কথা, সাথে এও বলবে কেন জ্বর এসেছে তার। কিন্তু আবার ভাবে একটু চেষ্টা করে দেখি না কোনো ট্রিটমেন্ট দিয়ে সুস্থ করাতে পারি নাকি এই ননির পুতুলকে। তার এসব ভাবনার মাঝে স্পর্শ আবার নক করে ধরা যায়। আশিয়ান এবার নিজের গলার স্বর বাড়িয়ে বলে, আম্মু, মাত্র উঠেছি আমরা, একটু দেরি হবে, ঘুম এখনো ছাড়েনি, তুমি চলে যাও, আমরা নিজেরা নিয়ে নিতে পারবো ব্রেকফাস্ট। আচ্ছা আম্মু। স্পর্শ চলে যায়। এদিকে আশিয়ান লেগে পড়ে হায়া জ্বর কমানোর মিশনে। প্রথমে থার্মোমিটার দিয়ে জ্বর মেপে দেখে নেয় কত জ্বর আছে। 103 জ্বর হায়ার। জ্বর মাপা হয়ে গেলে আশিয়ান ওয়াশরুমে গিয়ে মগে করে পানি নিয়ে আসে। তারপর তার একটা রুমাল বের করে পানিতে চুবিয়ে সেটা হায়ার কপালে রাখে। জলপট্টি দিতে শুরু করে। তারপর একটা বালতিতে করে পানি এনে হায়ার মাথাটা বেডের কিনারে এনে মাথায় পানি দিতে শুরু করে। বেশ কিছুক্ষণ মাথায় পানি দেওয়ার পর বালতি ওয়াশরুমে রেখে এসে একটা ভেজা তোয়ালে দিয়ে হায়ার মুখ, হাত, পা মুছে দিতে থাকে। এভাবে দীর্ঘ 1 ঘন্টার সেবা শুশ্রূষা করার পর হায়া জ্বর কিছুটা কমে। আশিয়ান হায়ার কপালে তার গালে হাত রাখলে বুঝতে জ্বরের তেজটা একটু কমেছে।
সে আবার থার্মোমিটার দিয়ে চেক করলে দেখে হায়ার জ্বর 100-তে নেমেছে। হায়ার হুঁশ ফিরতে থাকে আস্তে আস্তে করে। আশিয়ান খেয়াল করে হায়া বিড়বিড়ে কিছু একটা বলছে। আশিয়ান হায়ার মুখের কাছে কানটা আনে শোনার জন্য। সে শুনতে পায়, পাপা তুমি কোথায় পাপা? পাপা আই মিস ইউ। অসুখ বিসুখ বা আমাদের যে কোনো প্রয়োজনে আমরা যার কথা সর্বপ্রথম স্মরণ করি সে ব্যক্তিটি হলো মা। কিন্তু হায়া এক্ষেত্রে একটু ভিন্ন। তার অসুখ বিসুখ থেকে শুরু করে মন খারাপ সবটাই তার বাবাকে চায়। হায়া জন্মের পর থেকে জাভিয়ারের অতিরিক্ত ভালোবাসায় মেয়েটা এমন বাবা পাগল হয়ে গিয়েছে। হানিয়া কাজের জন্য মাঝে মধ্যে ঢাকার বাইরে গেলে তখন ছোট্ট হায়াকে জাভিয়ান খুব সহজে সামলে নিত। কিন্তু জাভিয়ানের ক্ষেত্রে এমনটা হলে হানিয়া নিজের মাথার চুল ছেড়ে ফেলার মতো অবস্থা হয়ে যেত। মেয়েটা একদিনও বাবাকে ছাড়া থাকতে পারে না। আশিয়ানের বেশ মায়া হলো হায়ার এমন ডাকে। সে হায়ার একটা গালে হাত রেখে আলতো হাতে চাপড় দিতে দিতে তাকে ডাকে, হায়া শোনো, ওঠো, অনেক সকাল হয়ে গিয়েছে, ব্রেকফাস্ট করবে না? কিছু খেয়ে ওষুধ খেয়ে আবার ঘুমিয়ে থেকো। ওঠো না শোনা বউ। আশিয়ানের ডাকাডাকিতে হায়া চোখ না খুলে আর পারে না। পিটপিট করে চোখ খুলে তাকানোর পর নিজের একদম কাছে আশিয়ানকে দেখতে পেয়ে হায়া কিছুটা ভরকে যায়, অনেকটা গতকাল রাতের মতো। কিন্তু গতকাল রাতের মতো চিৎকার করে ওঠে না, সহজে নিজেই সামলে নেয়। হায়া আশিয়ানের হাতটা ঝাড়ে দিয়ে নিজের গাল থেকে সরিয়ে দিয়ে 2 হাত দিয়ে ঠেলে আশিয়ানকেও দূরে সরিয়ে দেয়। তারপর শোয়া থেকে উঠে বসে। আশিয়ান হায়ার এমন কাজে অল্প বিস্তর কষ্ট পায়, কিন্তু কিছু বলে না। হায়া বালিশের পাশ হাতড়ে নিজের ওড়না খুঁজে বের করে তা গায়ে জড়িয়ে নেয়। তারপর বসা থেকে উঠে দাঁড়ালে দুর্বলতার কারণে তার মাথা ঘুরে যায়। ধাপ করে আবার বেডে বসে পড়ে। আশিয়ান তড়িঘড়ি করে হায়ার একটা বাহু ধরে অস্থির গলায় জিজ্ঞেস করে, কি হয়েছে বউ? খারাপ লাগছে বেশি? চলো ফ্রেশ হয়ে ডাক্তারের কাছে নিয়ে যাই। হায়া এবারও তেজ দেখে নিজের হাত ছাড়িয়ে নেয়। তারপর তড়াক করে বিছানা ছেড়ে উঠে দাঁড়িয়ে হাঁটা দেয়, কিন্তু বেশি দূর যেতে পারে না। তার আগে ডান হাতে প্রবল বেগ টান পড়ায় তাকে পেছন ফিরতে হয়। হায়া পেছনে ফিরে দেখে আশিয়ান রাগী দৃষ্টি আর শক্ত চোয়াল নিয়ে তার দিকে তাকিয়ে আছে। হায়া নিজের হাত আশিয়ানের হাত থেকে ছাড়ানোর জন্য মোচড়ামুচড়ি করতে করতে বলে, সকাল হতে না হতেই অশুভতামি শুরু করে দিয়েছেন, হাত ছাড়ুন। আশিয়ান হায়ার হাত তো ছাড়েই না, উল্টো তার হাত টান দিয়ে নিজের বুকের উপর এনে ফেলে। এতে হায়া আরও ক্ষেপে যায়। সে তার 2 হাত দিয়ে আশিয়ানের বুকে ধাক্কা দিতে থাকে। ছাড়া পাওয়ার জন্য কিন্তু আশিয়ানের শক্তি আর নিজের শরীর দুর্বল থাকার কারণে তেমন একটা সুবিধা করতে পারে না। আশিয়া তার এমন ধাক্কাধাক্কি দেখে হায়ার 2 হাত নিয়ে এক হাতের মধ্যে নিয়ে আরেক হাত দিয়ে হায়ার চোয়াল চেপে ধরে হিসিয়ে বলে, বাড়াবাড়ি কোনো কালেই আমার পছন্দ ছিল না, তাই প্রয়োজনের তুলনায় বেশি করলে খারাপ হয়ে যাবে কিন্তু। আশিয়ানের এমন কথায় হায়া একটা তাচ্ছিলের হাসি দিয়ে বলে, আর কি খারাপ করতে চান আপনি? আমার যা করেছেন এর চেয়েও খারাপ কিছু হয় বুঝি? আর আপনি বুঝি করেননি বাড়াবাড়ি? সকালে ঝামেলা করতে চাইছি না আমি। বিয়ে দিয়েছে, করেছি, এর চেয়ে বেশি কিছু আশা করবেন না। কাল রাতে আবেগের বসে সাড়া দিয়ে ফেলেছিলাম, সেটাকে ভালোবাসা ভেবে ভুল করবেন না আপনি। আশিয়া নিজের মুখটা হায়ার মুখে আর একটু কাছে নিয়ে এসে ফিসফিসিয়ে বলে, আমি যা ভাবার ভেবে নিয়েছি, তুমি তোমারটা ভাবো বউ। কথাটা বলে আশিয়ান হায়ার ওষ্ঠে আলতো করে নিজের ওষ্ঠ ছুঁয়ে দেয়। কথা বলতে বলতে আশিয়ান এমন একটা কাজ করবে হায়া কল্পনা করতে পারেনি। রাগে তার গা কিরমিরিয়ে ওঠে। সে নিজের পা দিয়ে আশিয়ানের পায়ে জোরে একটা পাড়া মারে। হঠাৎ করে এমন পাড়া মারায় আশিয়ান ব্যথায় নিজের হাতে থাকা হায়ার হাত ছেড়ে দিয়ে একটু পিছিয়ে যায়। হায়া আশিয়ান থেকে ছাড়া পেয়ে হাত দিয়ে ডলে ডলে নিজের ঠোঁট মুছতে থাকে। কাল রাতে আশিয়ানের ছোঁয়ায় সে যতটা হারিয়ে গিয়েছিল আজ তার ছিটে ফোটাও নেই, বরং আশিয়ানের এই ছোট্ট ছোঁয়া তাকে আরও রাগিয়ে দেয়। হায়া আশিয়ানের দিলে আঙুল উঁচু করে শাসিয়ে বলে, আমাকে যদি সেই আগের হায়া মনে করেন তাহলে বলবো আপনি বোকার স্বর্গে বাস করছেন। আমার ধারে কাছে আসবেন তো একদম মেরে বৃন্দাবন পাঠিয়ে দেব। অসভ্য ম্যানারলেস 4 চোখা মাস্টার। আশিয়ান হায়ার কথায় ভয় তো দূরের কথা, উল্টো পেটে হাত চেপে হা হা করে হেসে দেয়। তার হাসি যেন হায়ার রাগের আগুন ঘি ঢালার মতো কাজ করে। হায়া সেখান থেকে ওয়াশরুমে যেতে যেতে বলে, অসহ্যকর লোক, বাবাইকে আজই বিচার দেব তোর নামের তারা শয়তান ছেলে। কথাটা বলে হায়া ঠাস করে ওয়াশরুমের দরজাটা লাগিয়ে দেয়। দরজা লাগানোর আওয়াজেই আশিয়ান বুঝতে পারে হায়া ঠিক কতটা রেগে আছে। হায়া ওয়াশরুমে চলে যাওয়ার পরও আশিয়ান হাসতে থাকে। কিছুক্ষণ পর নিজের হাসি থামিয়ে আশিয়ান বিছানা গুছিয়ে নেয়। তারপর নিজের ফোনটা হাতে নিয়ে ব্যালকনিতে চলে যায়। ব্যালকনিতে এসে আশিয়ান সেখানে দাঁড়িয়ে কাল রাতের কথা ভাবতে থাকে। গতকাল রাত আশিয়ান যখন একদম হায়ার নেশায় ডুবে যাচ্ছিল তখনই তার কানে আসে নারী কণ্ঠের কান্নার আওয়াজ। মুহূর্তে সে অনুভূতি জগৎ থেকে বাস্তবে ফিরে। হায়ার ঘাট থেকে মুখ উঠে দেখে হায়া কাঁদছে। আশিয়ান এভাবে অনাকাঙ্ক্ষিতভাবে এতটা কাছে আসায় হায়া কিছুক্ষণের জন্য ঘুরে চলে গিয়েছে।
কিন্তু আশানের রচিত সেই তিক্ত অতীত হায়াকে কয়েক মুহূর্তের মধ্যেই অনুভূতির জগৎ থেকে টেনে হিচড়ে বাস্তবে ফিরিয়ে আনে, মনে করিয়ে দেয় সেই বিভীষিকাময় দিনটির কথা। এদিকে হায়ার এমন কান্নার কারণ আশানে বুঝতে বাকি থাকে না। নিমিষে বুকের বাম পাশে চিনচিনে ব্যথা করে ওঠে তার। আশান একটা দীর্ঘশ্বাস ফেলে হায়ার উপর থেকে সরে আসে। আশান সরে যেতে হায়াও লাফ মেরে উঠে বসে, হাঁটুতে মুখ গুজে কাঁদতে থাকে। কি করেছিল সে? এমন এক লোককে ডাকে সাড়া দিচ্ছিল যার কারণে তাকেও তার পরিবারকে বিনা দোষে অপমানিত হতে হয়েছিল সমাজের কাছে। হায়া না চাওয়া সত্ত্বেও তাকে মেনে নিতে হয়েছিল সে নিকৃষ্ট সব অপবাদ। কথাগুলো ভাবতে ভাবতেই তার আরও কান্না পায়, সেই সাথে নিজের প্রতি রাগও হয়। হায়া বেড থেকে নেমে রুমের দরজা খুলে গটগটিয়ে হাঁটা শুরু করে। আশিয়ান হতভম্ব হয়ে তার পেছন পেছন দৌড়াতে থাকে। আশিয়ান দেখে হায়া তাদের বাসার ছাদে যাচ্ছে। আশিয়ান ঘাবড়ে যায়। হায়া এই বিয়ে আর তাকে মেনে নিতে না পেরে সুইসাইড করতে যাচ্ছে না তো? প্রশ্নটা মনে হতেই ভয় জেঁকে ধরে থাকে। আশিয়ান নিজের হাঁটার গতি বাড়িয়ে দেয়, কিন্তু ততক্ষণে হায়া ছাদে পৌঁছে গিয়েছে। আশিয়ানের এই ভাবনাটাও ভুল প্রমাণিত হয় যখন আশিয়ান দেখতে পায় হায়া সুইসাইড করতে নয়, বরং নিজের কষ্ট বিলাস করতে ছাদে এসেছে। হায়া ছাদে রাখা দোল্লায় বসে পড়ে, তারপর আপন মনে কাঁদতে থাকে। আশিয়ান তার কাছে যেতে নিয়েও যায় না, কিছুটা দূরত্ব বজায় রেখে অন্ধকারের মধ্যে দাঁড়ায় যাতে হায়া তাকে না দেখতে পায়। বেশ কিছুক্ষণ পর হায়া কেঁদে কেটে নিজেকে শান্ত করে, তারপর বসা থেকে উঠে দাঁড়ায়। আশিয়ান যখন দেখে হায়া বসা থেকে দাঁড়িয়েছে তখন সে বুঝতে পারে হায়া এখন রুমে ফিরবে। সে ছাদের দরজার পেছনে লুকিয়ে পড়ে। হায়া ছাদ থেকে রুমে এসে আশিয়ানকে দেখতে পায় না। সে আশিয়ানের কথা আর না ভেবে নিজের মতো শুয়ে পড়ে। অতিরিক্ত কান্নাকাটি করায় তার মাথা ব্যথা শুরু হয়ে গিয়েছে। এছাড়া এত রাত করে শাওয়ার নেয়ার ঠান্ডাও লেগে গিয়েছে। শোয়ার সাথে সাথে হায়া ঘুমিয়ে পড়ে। আশিয়ান রুমে ঢুকে 15 থেকে 20 মিনিট পর এসে সেও চুপচাপ অপর সাইডে শুয়ে পড়ে, হায়ার দিকে মুখ করে। মাথার নিচে এক হাত রেখে দেখতে থাকে ঘুমন্ত হায়াকে। হায়াকে দেখতে দেখতে একসময় সেও ঘুমিয়ে পড়ে। এদিকে আশিয়ান তার ভাবনা জগৎ থেকে বের হয়ে ফোন লাগায় তার একমাত্র বেস্ট ফ্রেন্ডকে। ফোনটা রিসিভ হলে আশিয়ান হড়বড়িয়ে বলতে শুরু করে, দোস্ত, এই হায়া তো সেই আগের হায়া নাই রে, এ তো পুরো অ্যাটম বোম। এরে আমি সামলাবো কি করে সারা জীবন? জানিস, একটু হাত ধরে কাছে গিয়েছিলাম, তাতেই রেগে আমার পায়ে এমন পাড়া দিয়েছে, খুঁড়িয়ে হাঁটতে হচ্ছে আমার এখন। ফোনের অপর পাশের ব্যক্তিটি আশিয়ানের এমন অসহায়ের মতো বলা কথাগুলো শুনে উচ্চস্বরে হেসে দেয়। বন্ধুর এমন ব্যঙ্গাত্মক হাসি শুনে আশিয়ানের মেজাজ আর মন দুটোই খারাপ হয়ে যায়। আশিয়ান দাঁত কিরমিরিয়ে বলে, আমি এখানে আমার কষ্টের কথা বলছি আর তুই হাসছিস? এই, তুই আমার বেস্ট ফ্রেন্ড। ব্যক্তিটি আশিয়ানের সব কথা শুনে ঠিকই, কিন্তু নিজের হাসির জন্য কোনো উত্তর দিতে পারে না। আশিয়ান এবার রেগে বলে, আমি ফোন রাখছি, তোর সাথে আর কোনো কথাই নেই, আর তুইও আমাকে ফোন দিবি না। কথাটা বলে আশিয়ান ফোন কাটতে যাবে, তখনই ব্যক্তিটি বলে, শোন আশিয়ান, কাটিস না ফোন। আচ্ছা, আমি আর হাসবো না। কথাটা বলতে বলতে আবারও হেসে দেয় ব্যক্তিটি। আশিয়ান তো এবার রেগে আগুন, সে চিৎকার করে বলে, আফিফ, থামবি তুই? আফিফ বুঝতে পেরে তার বন্ধু ভীষণ ক্ষেপে গিয়েছে। এখন না থামলে হয়তো পরে তার কপালে কঠিন মার আছে। আফিফ বহু কষ্টে নিজের বাকি হাসিটুকু গিলে দেয়, তারপর স্বভাব সুলভ গম্ভীর হয়ে বলে, তো তুই কি মনে করেছিলি ও আগের মতো তোর আগে পিছে ঘুরবে প্রেম করার জন্য? আফিফের গম্ভীর গলায় করা প্রশ্নটা আশিয়ানকে অনুতাপের সাগরে পতিত করে। আশিয়ান ব্যালকনিতে রাখা কাউচে বসে পড়ে, তারপর বলে, আগের মতো না হোক, কিন্তু নতুন করে আমরা সবটা শুরু করতে পারি তো? এতই সহজ? 5 বছর আগে তোর করা কাজটা ভুলে গিয়ে গতকাল অনাকাঙ্ক্ষিতভাবে তোর সাথে হওয়া বিয়েটাকে মেনে নেওয়া এতই সহজ মনে করছিস? আচ্ছা তুই বল, তুই যদি হায়ার জায়গায় থাকতি তাহলে পারতি এত সহজে ভুলে যেতে? আফিফের এই প্রশ্নের কোনো উত্তর দিতে পারে না আশিয়ান। আশিয়ান ভাবে আফিফ ভুল তো কিছু বলেনি, হায়ার জায়গায় থাকলে সে কখনো এত সহজে সব ভুলে যেতে পারতো না। এদিকে আশিয়ানের নিস্তব্ধতায় আফিফের উত্তর দিয়ে দেয়। আফিফ আবারও বলা শুরু করে দেয়, তুই বড্ড অধৈর্য হয়ে পড়ছিস আশিয়ান। অতীতে অধৈর্য হয়ে কোনো কিছু না ভেবে একটা বাজে কাজ করে ফেলেছিলি, এবং এটার মাসুলও তোর পুরো ফ্যামিলি সহ হায়াকেও দিতে হয়েছে, যেখানে তারা সম্পূর্ণ নির্দোষ ছিল। আর এবারও একই কাজ করছিস। শোন, হায়ার সাথে ফারাবির বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু হয়েছে তোর সাথে। হায়া আর ফারাবির বিয়েটা অনেক আগেই থেকেই ঠিক করা ছিল। আমার যতটুকু মনে হচ্ছে হায়া মনে মনে ফারাবিকে ভালোবাসতে শুরু করেছিল। আফিফের এই কথাটা শুনে আশিয়ানের বুকে এতটা চাপ পড়ে। সত্যি কি হায়া ফারাবিকে ভালোবাসতে শুরু করেছিল? তাই হবে, না হলে যে যতবার হায়া আর ফারাবিকে একসাথে দেখে ততবারই হায়া একদম শান্ত মিষ্টি ভাষী থাকতো,
কিন্তু আশিয়ানের ক্ষেত্রে তার বিপরীত। কথাগুলো ভাবতে ভাবতে আশিয়ান অনুভব করে এক অজানা ভয় তাকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরেছে। সে আফিফের কথায় মন দিয়ে আফিফকে বলে, যদি ভালোবেসেও থাকে তাহলে এখন আর কিছুই করার নেই। হায়াকে বলতে হবে ফারাবিকে, এর জন্য তাকে কিছু সময় দেওয়া আবশ্যক। আর তোর উচিত হবে ধৈর্য ধরে হায়াকে এই সময়টুকু দেওয়া। সর্বোপরি তোদের সম্পর্কটা দীর্ঘস্থায়ী করার জন্য সময় লাগবে। তুই তোর কাজগুলো দিয়ে হায়াকে বোঝানোর চেষ্টা করবি তুই অতীতের কাজগুলোর জন্য অনুতপ্ত। বর্তমানে তুই তোর স্ত্রীকে প্রচণ্ড ভালোবাসিস এবং তার সাথে সারা জীবন থাকতে চাস। ছোট ছোট যত্ন নে। জানিস তো, নারীদের নিজের বশ করার মাধ্যমগুলো হলো তার যত্ন নেওয়া এবং ভালোবাসা। বুঝতে পেরেছিস? আশিয়ান মনোযোগ দিয়ে আফিফের পুরোটা লেকচার শোনে। আফিফের আরও কিছু কথা বলে কেটে দেয় ফোন। আফিফ ফোন কেটে দেওয়ার পরও আশিয়ান সেখানে বসে থাকে। আফিফের কথাগুলো আশিয়ানকে অনেক কিছু ভাবতে বাধ্য করে। আসলে সে সব কিছুতে বড্ড তাড়াহুড়া করে। সে মনে মনে প্রতিজ্ঞা করে এবার আর কোনো কিছুতে তাড়াহুড়ো সম্পর্কটাকে স্থায়ী করার জন্য যথেষ্ট সময় দেওয়া প্রয়োজন, এবং সে দিবে সময়। তার এসব ভাবনার মাঝে সে রুম থেকে আওয়াজ পায়। আশিয়ান তড়িঘড়ি করে রুমে এসে দেখে হায়া ফ্রেশ হয়ে বের হয়ে এসেছে আর আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছে। আশিয়ান আস্তে ধীরে হায়ার কাছে এগিয়ে যায়। হায়া আয়নার মাধ্যমে পেছনে দাঁড়ানো আশিয়ানকে দেখে, কিন্তু কোনো রিয়্যাক্ট করে না। নিজের মতো চুলের জট খুলতে থাকে। শরীর খারাপ থাকায় মাথাটাও আঁচড়াতে ইচ্ছা করছে না হায়ার, কিন্তু মাথাটা আঁচড়ালে তার ভালো লাগে না। হঠাৎ হায়া অনুভব করে আশিয়ান তার হাতে থাকা চিরুনিতে হাত দিয়েছে। সে আয়না তাকালে দেখতে পায় আশিয়ান তার হাত থেকে চিরুনিটা নিজের হাতে নেয়ার জন্য হাত বাড়িয়েছে। হায়া আশিয়ানের দিকে ফিরে বলে, সমস্যা কি? দেখছেন না আমি আঁচড়াচ্ছি, আপনি অন্যটা নিন নিজের চুল আঁচড়ানোর জন্য। আশিয়ান হায়ার কথার কোনো জবাব দেয় না। উল্টো সে হায়ার হাত থেকে চিরুনিটা জোর করে নিজের হাতে তুলে নেয়। তারপর হায়াকে ড্রেসিং টেবিলের সামনে রাখা টুলে বসে নিজেই হায়ার মাথা আঁচড়ে দিতে থাকে। হায়া তাকে মানা করলেও আশিয়ান শুনে না। যেহেতু হায়ার শরীরে খারাপ লাগছিল তাই হায়া বেশি একটা রিয়্যাক্ট করে না। আশিয়ান সময় নিয়ে হায়ার কোঁকড়ানো চুলগুলো জট ছাড়িয়ে চুল বেঁধে দেয়। চুল আঁচড়ানো শেষ হলে আয়নার দিকেই হায়ার চোখে চোখ রেখে বলে, আমি 5 মিনিটে ফ্রেশ হয়ে আসছি, তুমি বসো, আমি আসলে পরে তারপর দুজনে একসাথে যাব। হায়া তার কথা শুনে তো ঠিকই, কিন্তু করে তার উল্টোটা। আশিয়ান ওয়াশরুমে চলে যেতে হায়া একা একাই রুম থেকে বের হয়ে আসে। তারপর সিঁড়ি দিয়ে নিচে নেমে আসে। নিচে এসে সে একদম অবাক হয়ে যায়, কারণ তার বাবা মা আর ভাইরা এসেছে। হায়ার ইচ্ছে করে দৌড়ে গিয়ে বাবার বুকে ঝাঁপিয়ে পড়তে, কিন্তু প্রচণ্ড অভিমানের কারণে তা করতে পারে না। সিঁড়ির কাছে দাঁড়িয়ে থাকে। জাবিয়ান আবরারের সাথে কথা বলতে বলতে নজর যায় সিঁড়ির কাছে দাঁড়িয়ে থাকা আর আরেকটা জানকে। সে কথা বলা থামিয়ে তাকিয়ে থাকে হায়ার দিকে। হুট করে কথা বলে থামিয়ে দেওয়ার সকলে জাবিয়ানের দিকে তাকালে দেখতে পায় সে এক ধ্যানে তাকিয়ে আছে। জাবিয়ানের চাহনি লক্ষ্য করে বাকিরাও সেদিকে তাকালে হায়ার দেখা পায়। জায়ান হায়াকে দেখা মাত্র দৌড়ে এসে বোনকে নিজের সাথে আগলে নেয়। হায়াও ভাইকে জড়িয়ে দেয়। এখন আবার কান্না পাচ্ছে তার। ছিচ কাঁদুনি লাগছে নিজেকে তার। ভাইয়ের বুকে মাথা রেখে হায়া যখন নাক টানতে ব্যস্ত তখনই সে তার মাথায় কারো কোমল হাতের স্পর্শ অনুভব করে। মাথা উঠিয়ে তাকালে হায়া পরপর তার বাবা মা আর বড় ভাইকে নিজের সামনে উপস্থিত পায়। জাবিয়ান ধরা গলায় বলে, আমার প্রিন্সেস কি এখনো অভিমান করে আছে? তার পাপার সাথে পাপার বুকে আসবে না সে? বাবা পাগলি হায়া বুঝি তার নিজেকে আটকে রাখতে পারে। ভাইয়ের বুক থেকে সরে এসে বাবার বুকে ঝাঁপিয়ে পড়ে। সেই সাথে এতক্ষণ ধরে আটকে রাখা কান্নাটাও বের হয়ে আসে। বাবার বুকে মাথা রেখে অল্প শব্দ করে কাঁদতে থাকে হায়া। জাবিয়ান হায়া চুলের উপর হাত বুলিয়ে দিতে দিতে বলে, কাঁদো না মা, পাপা আর আম্মু যা করেছি তোমার ভালোর জন্যই করেছি। আজ হয়তো তোমার কাছে কাজটা খারাপ মনে হতে পারে, কিন্তু যেদিন তুমি মা হবে সেদিন বুঝবে বাবা মা কখনো সন্তানের খারাপ চায় না। কথাগুলো বলতে বলতে তার চোখের কোণ বেয়েও অশ্রু গড়িয়ে পড়ে। উপস্থিত সকলে জানে জাবিয়ান আর হায়া একে অপরের জন্য কতটা পাগল, তাই তারা বাবা মায়ের এমন কাদা একটু আবেগী হয়ে পড়ে। জাবিয়ান বুক থেকে মেয়ের মাথা তুলে হায়ার কপালের মাঝখানে স্নেহের পরশ দেয়। তখনই সে বুঝতে পারে মেয়ের শরীর স্বাভাবিকের চেয়ে একটু বেশি উষ্ণ। জাবিয়ান হায়ার গায়ে কপালে হাত দিয়ে চেক করলে বুঝতে পারে হালকা পাতলা জ্বর এসেছে হায়ার। মুহূর্তে জাবিয়ান অস্থির হয়ে পড়ে। মেয়ের গালে হাত রেখে বলে, মা তোমার তো দেখি জ্বর শরীরে, জ্বর আসলো কখন? জাবিয়ানের কথা শুনে সকলে অবাক হয়ে যায়। জাবিয়ান হায়াকে এনে সোফায় তার পাশে বসিয়ে দেয়। হারিয়া মেয়ের পাশে বসে তাকে বুক আঁকলে নেয়।
সকলে একের পর এক প্রশ্ন করে হায়ার মাথা খারাপ করে ফেলেছে। স্পর্শ হায়ার মাথায় শরীরে হাত বুলিয়ে বলে, আমি তখন তোদের ডেকে আসলাম, তখনও তো আশিয়ান আমায় কিছু বললো না। হ্যাঁ রে মা, তোর কি বেশি খারাপ লাগছে? এই জাহানাপ্পা, হায়াকে একটু চেক করে দেখো না, জ্বর কি বেশি নাকি? হসপিটালাইজড করা লাগবে নাকি? জাহান ফুফুর নির্দেশ মতো বসা থেকে উঠে এসে বোনের সামনে মাটিতে হাঁটু গেড়ে বসে। তারপর চোখ ও পালস রেট চেক করতে থাকে। এদিকে স্পর্শের কথা শুনে আবরার রাগে গজগজ করতে করতে বলে, দায়িত্বহীন ছেলে একটা, নিশ্চয় ও জানেও না হায়ার জ্বর এসেছে, যে তাই তোমায় কিছু বলেনি। আবরারের কথা শুনে হানিয়া বলে, ভাই, হায়াকে কিছুদিনের জন্য আমরা নিয়ে যাচ্ছি। আর সকলের এত এত কথা শুনে হায়া বিরক্ত হয়ে জোরে বলে ওঠে, থামবে তোমরা, আমায় বলতে তো দাও। সকলে শান্ত হয়ে যায় হায়ার কথায়। হায়া মায়ের বুকের থেকে মাথা উঠিয়ে বলে, কালে তো ভারী শাড়ি আর ব্রাইডাল সাজা অস্বস্তি হচ্ছিল বলে রাত 2টোর দিকে শাওয়ার নিয়েছিলাম। আশিয়ান ভাই মানা করেছিল, কিন্তু আমি জোর করে শাওয়ারটা নিই। ঘুমানোর আগ পর্যন্ত তেমন খারাপ লাগেনি, ঘুমানোর পরই হয়তো জ্বরটা এসেছে। আর আম্মু, তুমি তো জানোই আমার জ্বর আসলে অবস্থা কতটা খারাপ হয়ে যায়। বিছানা থেকে ওঠা আমার জন্য কষ্টের হয়ে পড়ে। সেখানে আজ আমি তোমাদের মাঝে বসে আছি, তাহলে বোঝো কতটা ভালো ট্রিটমেন্ট পেয়েছি আমি। সবটাই কিন্তু আশিয়ান ভাই করেছে, তাই বাবাই না জেনে শুধু শুধু আশিয়ান ভাইকে দোষারোপ করো না। দীর্ঘ একটা বক্তব্য শেষ করে থামে হায়া। হাঁপে উঠেছে সে। এদিকে সকলে হা করে তার কথা শুনে। হায়ার কথা শেষ হলে হানিয়া অবাক চোখে জাবিয়ানের দিকে তাকায়। দেখতে পায় জাবিয়ানও তার দিকেই তাকিয়ে আছে। ঠোঁটের কোণে এক চিলতে স্বস্তিদায়ক হাসি ঝুলছে। জাবিয়ানের চোখ যেন হানিয়াকে বলছে,